ঘটনাটি মূলত ঘটেছিল এই নিবিড়ের আব্বু এবং মেজো ফুপুর সাথে। ঘটনার সময়কাল 1980 সালের আশেপাশের সময় হবে আর কি, এক্সাক্ট সালটা বলা মুশকিল, তবে অনেকটা বোঝা যায়। অর্থাৎ ঘটনা যাদের কাছ থেকে শুনেছেন উনি, ওনার আব্বুর কাছ থেকে, মেজো ফুপুর কাছ থেকে, ওনারা এরকমটাই বলেছেন যে 1980 সাল হতে পারে আর কি। তো যেই রাতে ঘটনাটি ঘটে ওই দিন আর কি, দিনের বেলাতে এই নিবিড় ভাইয়ের আব্বুর চাচার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান ছিল। তো সারাদিন সেখানেই ছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষে রাতের বেলা ওনার আব্বু এবং ফুপু বাড়িতে ফিরছিলেন। তো সেই চাচার বাড়িটা কিন্তু খুব বেশি দূরে ছিল না, মাঝখানে একটা মাঠ ছিল, মাঠের এপাশ ওপাশ আর কি, একটা বেশ বড় মাঠ। আর মাঠের একটু ভেতরে আসলে দূর থেকে এই নিবিড় ভাইয়ের যে দাদা বাড়ি, অর্থাৎ এই মূল যে বাড়িটা আর কি, এই নিবিড় ভাইয়ের আব্বুর যে বাড়ি আর কি, সেটা দেখা যায়। ওনারা তো ওই মাঠের ভিতর দিয়ে আসা শুরু করেছেন। রাত তখন 11টার একটু বেশি বাজে আর কি, এরকম আনুমানিক একটা সময়। যেহেতু 1980 সালের মতো একটা সাল হবে, ওই সময়ে তো ওই এলাকাগুলোতে ইলেকট্রিসিটি আসে নাই। আর তখন ছিল শীতকাল, আশেপাশে কুয়াশাও পড়েছে, গভীর রাত। এমনিতেই তো শীতকালে সন্ধ্যার পরে এখনো অজপাড়া গায়ের মানুষরা কিন্তু ঘুমিয়ে পড়েন। আমার পরিচিত এখনো অনেক গ্রাম রয়েছে যেখানে কিন্তু ইলেকট্রিসিটি রয়েছে, তারাও এশার আজানের পর পরই ঘুমিয়ে পড়েন এখনো, শীতকালের কথা বলছি আর কি। তো সেখানে 1980 সালে আশেপাশে তো জনমানবের চিহ্ন পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। ওনারা তো হেঁটে আসছেন, স্বাভাবিকভাবে হেঁটে আসছেন। দূরে বাড়ি দেখা যাচ্ছে, কিন্তু সেটা কুয়াশার কারণে একটু আবছা দেখা যাচ্ছে। কুয়াশা তো খুব বেশি ছিল না, কুয়াশা কম কম ছিল, মানে একদম এমন কুয়াশা না যে সামনে কিছু দেখা যাচ্ছে না। তো ওনারা হেঁটে আসছেন, হাতে কোনো লাইট টাইট কিছু ছিল না, আকাশে চাঁদের আলো খুব বেশিও ছিল না, অল্প ছিল, তবে চলতে ফিরতে কোনো সমস্যা হচ্ছিল না। তো ওনারা যখন এগিয়ে আসছেন, সামনে হচ্ছে ওনার ফুপু আর পেছন দিকে এই নিবিড় ভাইয়ের বাবা। তো ফুপুর নাম হচ্ছে শাহেনা। এই শাহেনা ফুপু সামনের দিকে আগাচ্ছেন। হঠাৎ করে উনি বলছেন যে, ও ভাই দেখো তো সামনেটা কি দেখা যায়। তখন এই নিবিড় ভাইয়ের বাবা উনি খেয়াল করেন যে সামনে মনে হচ্ছে বেশ বড় সড়ো একটা সাদা রঙের গরু, সে ফসল খাচ্ছে। ওই সময় এই মটরের ডালের একটা ক্ষেত করা হয়েছিল বিস্তীর্ণ এলাকা জুড়ে ওইখানে আর কি। তো ওই ক্ষেতটা খাচ্ছে। গ্রামে আবার রাতের বেলা অনেকেই নাকি দুষ্টু টাইপের লোক যারা গরু নামিয়ে দেয় মানুষের ফসল খাওয়ানোর জন্য। যখন উনি দেখলেন যে এরকম বেশ বড় সড়ো একটা সাদা রঙের গরু এই জিনিসটা একটা ক্ষেতের ভিতরে ঢুকে ফসল খাচ্ছে, তখন এই নিবিড় ভাইয়ের আব্বু কি করেছেন, একটা মাটির ঢিল নিয়ে ওই গরুটার দিকে ছুঁড়ে মেরেছেন। তবে সেই ঢিলটা গরুটার গায়ে লাগেনি, গরুর কাছাকাছি গিয়েই পড়ে গেছে। যখনই ঢিলটা মেরেছেন তখনই নাকি ওই গরুটা একবার তাদের দিকে তাকায়, মাথাটা তুলে খাওয়া বন্ধ করে, এরপর মাথাটা ঘুরিয়ে একটা দৌড় দিয়ে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। শুরুতেই বলেছি কুয়াশা কিন্তু খুব বেশি ছিল না, দূর থেকে কিন্তু ওনাদের বাড়িটাও দেখা যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে আবছা কুয়াশা ছিল। তাহলে ওই গরুটা যে দৌড় দিয়ে মিলিয়ে গেল, অনেকটা পথ কিন্তু দেখার কথা যে গরুটা কোন দিকে যাচ্ছে, কিন্তু না, মনে হলো যে নিমিষেই মিলিয়ে গেল দৌড় দিয়ে। তবে এটা দেখে ওনারা খুব একটা বেশি ভয় পান নাই, মনে করেছেন যে হয়তো আশপাশে চলে গেছে, অন্ধকার, ওনারা দেখতে পান নাই। ওনারা বাড়িতে চলে আসছেন, ঠিকঠাক মতো হেঁটে বাড়িতে চলে আসছেন। তো ওই সময়ে এই নিবিড় ভাইয়ের আব্বু যেই ঘরগুলো ব্যবহার করতেন, বিশেষ করে নিবিড় ভাইয়ের দাদা যে ঘরগুলো তৈরি করেছিলেন, এইটার এই ছাদটা ছিল হচ্ছে সন দিয়ে তৈরি, আর বেড়া ছিল পাটখড়ির বা এই টাইপের। ওই ঘরের বারান্দায় একটা মহিলা বসে আছে, এটা কিন্তু নিবিড় ভাইয়ের ফুপু এবং আব্বু দুজনই দেখেছেন। তো নিবিড় ভাইয়ের দাদি পান খেতেন, ওনার পান রাখার একটা বক্স ছিল। তো নিবিড় ভাইয়ের আব্বু এবং ফুপু দুজনই দেখেন যে একটা বয়স্ক মহিলা সাদা শাড়ি পরা ওই বারান্দায় বসে পানের বক্স থেকে পান বের করে মুখে দিল। এটা দেখার পর নিবিড় ভাইয়ের আব্বু বলে উঠেছেন, এই আপনি কে, এই বাসায় আপনি কি করেন, আর আমার মায়ের পানের বক্স থেকে আপনি পান খাচ্ছেন, মানে আপনি কোথা থেকে আসছেন? যেই না এটা বলেছে, সাথে সাথে হয় কি, ওই মহিলাটা নাকি তাদের দিকে তাকায়, কোনো কথা না বলে শূন্যে ভাসতে ভাসতে বাড়ির পেছন সাইডে চলে যায়। এই দৃশ্য দেখে নিবিড় ভাইয়ের ফুপু, অর্থাৎ এই শাহেনা ফুপু, উনি তো পেয়েছেন মারাত্মক ভয়, শূন্যে ভেসে ভেসে একটা মহিলা চলে যাচ্ছে। এটা দেখে উনি ওইখানে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। আর ওই সময় নিবিড় ভাইয়ের আব্বু উনি ভয়ে ওই ফুপুকে ওখানে রেখে দিয়েছেন, দৌড় এক দৌড়ে বাড়ির পেছন দিকে চলে গেছেন, ওই মাঠের দিকটাতে। উনি একটা জায়গায় গিয়ে দেখতে পান যে একটা জায়গায় মনে হচ্ছে আগুন জ্বলছে। উনি ওই আগুনের দিকে গিয়েছেন,
তো ওই দিকটাতে যাওয়ার পর দেখেন যে পরিচিত লোকজনই বসে আছে, তারা মূলত গুড় তৈরি করছিল। ওই রস একটা বড় টাইপের একটা কড়াইয়ের মতো থাকে না, ওর উপরে দিয়ে আগুন জ্বালাতে হয়, এভাবে গুড় তৈরি হয়। তো তারা গুড় তৈরি করছিল। ওনারা যখন মাঠ দিয়ে আসছিলেন তখন কিন্তু তাদেরকে দেখতে পান নাই, কারণ তারা মাঠের এমন সাইডে ছিল তাদেরকে দেখা যায়নি। তো যখন দৌড় দিয়ে বের হয়েছেন তখন তো অন্য সাইডে গিয়েছেন, এই কারণে তাদেরকে দেখা গিয়েছিল। ওখানে যাওয়ার পর বলেন যে এরকম এরকম ঘটনা, এরকম একটা ভয়ঙ্কর জিনিস দেখেছেন। এদিকে তার বোন অর্থাৎ এই নিবিড় ভাইয়ের ফুপু, সে তো ওই উঠানেই পড়ে আছে। তখন লোকজন তাড়াতাড়ি করে আসে, এসে এই নিবিড় ভাইয়ের ফুপুকে তারা উদ্ধার করে। আর এই নিবিড় ভাইয়ের দাদা দাদি তারা কিন্তু ঘরেই ছিল। এই যে এত কিছু হয়ে গেল, এই যে একটা বড় চিৎকার দিল, চিৎকার দিয়ে নিবিড় ভাইয়ের ফুপু এই শাহেনা ফুপু সেন্সলেস হয়ে গেলেন। ঘরের লোকজন কিন্তু কিচ্ছুটা টের পায় নাই। তাদেরকে ডাকাডাকি করা হলে তারা বাইরে বের হয়ে আসে। এরপর তো ফুপুকে ঘরে নেওয়া হয়, তার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়, জ্ঞান ফেরেও। তবে টানা 2 দিন তার মারাত্মক জ্বর ছিল। তবে নিবিড় ভাইয়ের আব্বুর তেমন কিছু হয়নি। এরপর হুজুর ডাকা হয়, ঝাড়ফুঁক করে, আস্তে আস্তে আল্লাহর রহমতে ঠিক হয়ে যায়। মূলত ওই রাতের বেলা কোনো একটা দুষ্টু জিন গরুর সুরতে এই ক্ষেত খামার খাচ্ছিল। তো ওই সময় ওনারা ঢিল দিয়েছেন, যদিও বা ঢিল গায়ে লাগে নাই ওই গরুটার, এই জন্য মূলত আবার তাদেরকে ভয় দেখানোর জন্য বাড়ি পর্যন্ত চলে আসছে, এরপর চলে গেছে। তো এই ঘটনা এখানেই সমাপ্তি। এরপরে আর কোনো ঝামেলা হয় না এটা নিয়ে। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি নিবিড় ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। আর নিবিড় ভাইয়ের বাবার নাম মোহাম্মদ সোহরাব হোসেন, তাকেও শুভেচ্ছা রইল আপনাদের হর ওয়ার্ল্ডের পক্ষ থেকে। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজের গ্রুপ রয়েছে আপনাদের হর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের জানা সত্য ভয়ের ঘটনাগুলো লিখে বা রেকর্ড করে আপনাদের হর ওয়ার্ল্ড media@gmail.com এই ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারেন। আর এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। ভিডিও লিংকটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। চলুন চলে যাব আজকের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটি বেশ রহস্যময় আর স্পর্শকাতরও বটে। যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তার পুরো নামের অংশ বিশেষ আমরা বলবো। তার নাম হোসেন। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায়। তবে ওই উপজেলার কোন ইউনিয়ন কোন গ্রাম সেটাও উনি বলেছেন, তবে সঙ্গত কারণে আমরা সেটা প্রকাশ করতে পারছি না, কেননা ওনার আত্মীয় স্বজন এখনো সেই এলাকার জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করে যাচ্ছেন। চলুন ঘটনা শুরু করি। ঘটনাটা শুরু হয় ওনার নানির কাছ থেকে। ওনার নানি ছোটবেলা থেকেই নামাজি এবং ধর্মভীরু। নানির বংশে প্রজন্মের পর প্রজন্ম ধরে এক অদ্ভুত গোপন রহস্য রয়েছে। তাদের বংশে ছিল পরহেজগার কিছু শক্তিশালী জিন, যারা পরিবারের মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করত। তবে একটা নিয়ম ছিল, জিন যার সঙ্গে থাকবে সে মারা গেলে ওই পরিবারের পরবর্তী জেনারেশনের মধ্যে সবার বড় যে সন্তান, হোক সে ছেলে হোক সে মেয়ে, জিনগুলো তার অনুগত হয়ে যাবে। নানি ছিলেন সবার বড়, তাই তার বড় চাচা মারা যাওয়ার পর থেকেই সেই বংশের জিনেরা এসে নানির সাথে থাকতে শুরু করে। কেননা নানির থেকে বড়, অর্থাৎ উনি আগে হয়েছেন, যদিও বা ওনার চাচা মারা গিয়েছিলেন, কিন্তু তার যে সন্তানরা ছিল তারা পরে হয়েছিল। সেই হিসাবে উনি কিন্তু বয়সে বড়। যখন ওনার সাথে জিন চলে আসে তখন নানির বয়স মাত্র 15 বছর। এর 2 বছর পর অর্থাৎ 17 বছর বয়সে ওনার বিয়ে হয়ে যায়। বিয়ে হয় একদম কাছাকাছি জায়গাতে। ওনার বাড়ি থেকে অর্থাৎ নানির বাড়ি থেকে নানার বাড়ির দূরত্ব পায়ে হেঁটে মাত্র 20 মিনিটের পথ। বিয়ের পর সবকিছু শান্ত স্বাভাবিক। এই যে জিনেরা, এরা আসলে খুবই ভালো ছিল। এরা কখনোই একদম ফিজিক্যালি আসতো না, নানির উপর সওয়ার হতো না। এতে নানি কষ্ট পাবেন, অসুবিধা হবে, পারিবারিক সমস্যা হতে পারে। এই কারণে স্বপ্নের মধ্যে তারা আসতো, বিভিন্ন ধরনের মেসেজ দিত, কোনো সমস্যা হলে এটা সমাধান কি এটা বলে দেবার চেষ্টা করত। তো এইভাবেই চলে যাচ্ছে দিনের পর দিন, বছরের পর বছর। নানির ঘরে 10 জন সন্তান জন্ম হয়, 5 জন ছেলে 5 জন মেয়ে। সুখে শান্তিতে তাদের দিন কাটতে থাকে। বাড়ির আশেপাশের মানুষরা কিন্তু জানতো যে নানির কাছে জিন আছে। কারো কোনো জিনিস চুরি হলে নানির কাছে আসলে নানি বলে দিতেন যে কে এই কাজটা করেছে, কে নিয়েছে। দেখা যেত আসলেই তার বাড়িতে ওই চুরির মাল পাওয়া গেছে। পরে সে স্বীকার করতো যে হ্যাঁ, সে লোভের বশে এই কাজটি করেছে। তো হতো কি, ওই গ্রামে অর্থাৎ এই নানি যে গ্রামে থাকতো তার পাড়া প্রতিবেশীদের মধ্যে এই চুরির প্রবণতাটা একদম কমে গিয়েছিল।
নানির একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে উনি শুধু ওনার একদম নিকট আত্মীয় স্বজন আর ওনার পাড়া প্রতিবেশী ছাড়া কারো কোনো সমস্যার সমাধানের চেষ্টা করতেন না, এটা নিষেধ ছিল। শুধু আত্মীয় স্বজন আর একদম কাছের পাড়া প্রতিবেশী যারা। নানি জিনদেরকে কখনো সরাসরি আহ্বান করতেন না, তবে একদমই করতেন না এটা বলা ভুল, হঠাৎ হঠাৎ কখনো করতেন, তারা আসতো। তো একদম স্বাভাবিকভাবে দিনকাল চলছিল। একদিন রাতে নানি স্বপ্নে দেখেন 3 জন সাদা পোশাক পরা ছায়ামূর্তি, তাদের চেহারা ভালো করে বোঝা যাচ্ছে না। তো তাদের একজন বলে ওঠে যে আমি না, আমরা তোমার বংশের জিন, আমরাই মূলত সবসময় তোমার কাছে আসি, তবে তোমাকে একটা বিশেষ জিনিস দিতে চাই, যদি আল্লাহর রহমতে এটা পেয়ে যাও তাহলে আশা করা যায় তোমাদের অভাব থাকবে না। তোমাকে একটা অলৌকিক পাতিলের সন্ধান দিব, এটা কোনো সাধারণ পাতিল না। এই পাতিল 749 বছর পর পর বিশেষ কিছু আমলের মাধ্যমে পাওয়া যায়, তুমি চাইলে এই আমলটা করতে পারো। আর 749 বছর পর এই পাতিলটা পাবার একটা সময় এসেছে। আল্লাহ চাইলে তুমি পেতেও পারো, আমল করো, তোমাকে কিছু নিয়ম মানতে হবে, আমরা সেটা বলে দিব, এটা খুব বেশি কঠিন কিছু না। তারা বলল যে আসছে রবিবার, অর্থাৎ উনি যে রাতে স্বপ্ন দেখেছিলেন ঠিক পরের রবিবার ফজরের নামাজ পড়ে এই নানি যেই খাটের উপর ঘুমান এই খাটের নিচে লেপে রাখতে হবে। প্রতিদিন সন্ধ্যায় সেখানে আগরবাতি দিতে হবে, আর ওই জায়গাটা সবসময় পাক পবিত্র রাখতে হবে। 7 দিন নানিকে নিরামিষ খেতে হবে, মাছ মাংস তো একেবারেই না। রবিবার থেকে শুরু করলে দেখা যাবে যে 2 দিন পর এর একটা প্রভাব দেখা যাবে। এই মাটির যে অংশটা লেপে রাখা হয়েছে এটা আস্তে আস্তে ফুলতে থাকবে, ধীরে ধীরে একটা পিতলের বড় পাতিল পরিপূর্ণভাবে ভেসে উঠবে। 7ম দিনে পাতিলটা পরিপূর্ণভাবে ভেসে উঠবে, এর আগে একটু একটু করে দেখা যাবে। আর 7ম দিনে যখন পরিপূর্ণভাবে ভেসে উঠবে তখন ফজরের নামাজ পড়ে লাল কাপড় দিয়ে এটা ঢেকে দিতে হবে। তারা আরো বলেন যে পরিবারে যখন টাকার প্রয়োজন হবে বিসমিল্লাহ বলে সেই লাল কাপড় সরিয়ে ওই পাতিলের ভিতরে হাত দিতে হবে। পাতিলে যে টাকা পয়সা পাওয়া যাবে বিষয়টা এরকম না, পাতিলের মধ্যে যে কোনো জিনিস পাওয়া যেতে পারে, সেটা বের করে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকরিয়া আদায় করে বাজারে নিয়ে বিক্রি করে দিতে হবে, সেটা যেটাই হোক। আর একবার পাতিলে হাত দেওয়ার পর 21 দিনের আগে পাতিলে। ঘটনার মাঝখানে একটু কথা বলবো, আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমরা আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই, কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্স ঘটনাগুলো যেগুলো আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব। ভিতরে হাত দেওয়া যাবে না। নানি ছাড়া যদি অন্য কেউ এই পাতিলে হাত দেয় তাহলে পাতিলটা মাটির গভীরে চলে যাবে। আর এই পাতিলটা যদি কোনো কারণে নাপাকি দ্বারা আক্রান্ত হয় তাহলে কোনো একটা ক্ষতি হয়ে যাবে, তবে বড় কোনো ক্ষতি হবে না। আর এই পাতিলটা যদি নাপাক হয় তাহলে বিশেষ কিছু দান করতে হবে। এখন কি যে দান করতে হবে সেটা ওই জিনেরা বলতে পারে নাই, তবে জিনেরা বলেছে তাদের গোত্রের যারা প্রবীণ বুজুর্গ জিন রয়েছে তারা বলতে পারে যে কি দান করতে হবে। স্বপ্নের মধ্যে এই কথাটা জানার পর সকালবেলা নানাকে এই বিষয়টা খুলে বলেন নানি। নানা বলেন যে তুমি ভালো করে জেনে শুনে তারপর কাজ করো, সিদ্ধান্ত নাও, যদি কোনো সমস্যা হয় খুব বুঝে শুনে কাজ করো। তো নানি সিদ্ধান্ত নেন যে এই কাজটা উনি করবে। রবিবার ফজরের নামাজ পড়ে নানি খাটের নিচে মাটি লেপে রাখলেন, সন্ধ্যায় আগরবাতি জ্বালালেন, নিরামিষ খাওয়া শুরু করলেন। সবকিছু ঠিকঠাক চলছিল, আগরবাতি জ্বালানো, নিরামিষ খাওয়া, খাটের নিচে লেপা, প্রতিদিনই উনি লিপতেন। 4র্থ দিনে ঘটে গেল একটা অঘটন। এই পাশের বাড়িতে মাজেদা নামের এক মহিলা কবিরাজ ছিল। এই মাজেদা এক রোগীর চিকিৎসা করে টাকা নিয়েছিল, কিন্তু রোগী ভালো হয়নি। আর সে কি করতো, বিভিন্ন রোগীর চিকিৎসা করতো, টাকা পয়সা নিত, রোগী ভালো হতো না, বলতো যে সুস্থ হয়ে যাবেন, মোটা অঙ্কে টাকা হাতিয়ে নিত, বিভিন্ন জিনিস দাবি করতো। তো এটা তার একটা ভণ্ডামি ছিল। মানুষ তার বুঝতো না, আসতো, কেউ কখনো কখনো কিছু সময়ের জন্য ভালো হলেও পরিপূর্ণভাবে ভালো হতো না, উল্টো আরো বেশি করে তাকে অসুস্থ বানিয়ে দিত। এমন একটা ভণ্ডামি সে করে যেত। এক রোগী আসছিল এই মাজেদা কবিরাজের কাছে, তা আসার পর সে ভালো হয় নাই। সেই রোগী পরবর্তীতে কোনোভাবে শুনেছে নানির কথা, তার নানির কাছে আসছেন। তো নানির কাছে যখন এই বিষয়টা বলেছেন, নানি বলেন যে দেখেন আমি আপনার তো চিকিৎসা করতে পারবো না, আমি আমার নিজের আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী ছাড়া কারো চিকিৎসা করি না, এটা করলে সমস্যা। আর আপনি যার কথা বললেন সেটা আমার প্রতিবেশী, আমি যদি আপনার চিকিৎসা করি তাতে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা দেখা দিবে। এদিকে এই লোক তো নাসরবান্দা খুব কান্নাকাটি করতেছে। একটা পর্যায়ে
নানির মন গলে যায়, উনি চিকিৎসা করতে রাজি হন। উনি চিকিৎসা করেছিলেন, একদিনের মাথায় আল্লাহর রহমতে ওই লোক সুস্থ হয়ে গিয়েছিল। তো ওই লোক তো চলে গেছে। এই লোক যে সুস্থ হয়ে গেছে এই মাজেদা কবিরাজ কিভাবে যেন জেনে গেছে। হতে পারে এখানে তার একটা কারসাজি ছিল, তার সাথে থাকা জিনদেরকে দিয়ে ওই লোককে অসুস্থ করে বিভিন্ন ভাবে টাকা পয়সা খাওয়া ধান্দা করেছিল। জিনেরা হয়তো তাকে বলে দিয়েছে যে এই আমেনা যে তার কাছে গিয়ে ভালো হয়ে গেছে। এই মাজেদা কবিরাজ সে তো ক্ষিপ্ত হয়ে নানির কাছে চলে আসছে, এসে বলে যায় তুমি আমার রোগীকে কেন সুস্থ করলা, আমার রোগীর কাজ তুমি কেন করতে গেছো, এই কাজটা তুমি ভালো করো নাই। নানিও ক্ষিপ্ত হয়ে বলতেছেন যে মাজেদারে দুনিয়ার কয়দিনের, এসব করে কি লাভ, ভালো হয়ে যা, ভালো হয়ে যায়, এসব ভণ্ডামি বাদ দে, মানুষের উপকার করার নিয়ত থাকলে কাজ কর, তাহলে এগুলো বাদ দে, নাহলে কিন্তু আল্লাহর গজব পড়বে তোর উপরে। মানুষের কাছ থেকে টাকা নিয়ে যে খাস এগুলো তোর হজম হবে, অভিশাপ হয়ে ফেরত আসবে। এই সমস্ত কথা শুনে ওই মাজেদা রেগে গিয়ে বলে এত বড় কথা, আমি ভণ্ডামি করি এটা সেটা বলে বলে যে ঠিক আছে আমিও দেখাই দিব যে আমি কিসের কবিরাজ, বুঝবা। ষষ্ঠ দিনের বিকেলে নানুর ঘরের দরজা খোলা ছিল। তো নানুর বড় ছেলে আর এক মেয়ে খাটের নিচে তাকিয়ে দেখে পাতিলটা অর্ধেক মাটির নিচে। তারা কৌতূহল সামলাতে না পেরে বলে চলো তো তুলে দেখি জিনিসটা কি, আগে তো এখানে দেখি নাই। ওই রোগী কিন্তু আসলে চতুর্থ দিন, আর ষষ্ঠ দিনে কিন্তু এই ছেলে মেয়েটা দেখে ফেলেছে। দুজনে একসাথে পাতিলটা ধরতেই ছট করে পাতিলটা মাটির নিচে মিলিয়ে গেল। ঝট করে যখন পাতিলটা মাটির নিচে ঢুকে গেছে তা তো ভয় পেয়েছে, বাইরে বের হয়ে তো নানির কাছে এসে যখন এই কথা বলেছে নানি তো কান্নায় ভেঙে পড়েন যে হাই হাই তো এটা কি কাজ করলি। রাতের বেলা জিন চলে আসে স্বপ্নের মধ্যে, এসে বলে যে আমেনা তোমার সন্তানদের হাতে শূকরের চর্বি লেগেছিল, আর এই হাত দিয়ে তারা এই পাতিলটা ধরেছে, তাই এটি খুব বাজেভাবে অপবিত্র হয়ে গেছে। নানু তো অবাক যে আমাদের এলাকায় তো কেউ শূকর পালে না, শূকরের চর্বি এই বাচ্চা মানুষের হাতে কিভাবে আসবে। তখন জিন বলে ঠিক আছে দাঁড়াও আমি একটু খোঁজ খবর নিয়ে আসি। ওই স্বপ্নের মধ্যেই নাকি কিছু সময়ের মধ্যেই ওই জিন খোঁজ খবর নিয়ে এসে বলে যে তোমার বাড়ির পাশে যে মাজেদা কবিরাজ আছে যার সাথে তুমি ঝগড়া করছিলে কয়েকদিন আগে, সে ইফরিত শ্রেণীর পিশাচ জিনের পূজা করে। মূলত ওই মাজেদা যখন ওই ইফরিত শ্রেণীর জিনদেরকে কথা বলেছে ওরা একটা কৌশল অবলম্বন করছে, ওরা খোঁজ খবর নিয়েছে যে তুমি এই আমলটা করতেছো। তখন এরা এক বিশেষ ফন্দি ফিকির করে তোমার বাচ্চাদের হাতে শূকরের চর্বি লাগিয়ে দিয়েছিল, এমন একটা জায়গায় চর্বিটা লাগিয়ে দিয়েছিল তোমার বাচ্চারা ওখানে হাত দিয়েছে, কিন্তু ওরা বুঝতেও পারেনি এটা কি জিনিস, আর ওরা এসে পরবর্তীতে এটা ধরেছে, এই কারণেই পাতিলটা অপবিত্র হয়ে গেছে। নানি কাঁদতে কাঁদতে বলেন এখন কি হবে। জিন উত্তর দেয় আগেই তো বলেছি বড় কোনো ক্ষতি হবে না, এই পাতিল নাপাক হলে বিশেষ কিছু দান করতে হবে, কিন্তু কি যে দান করতে হবে এটা আমি সঠিকভাবে বলতে পারতেছি না, শুধু হাতে গোনা কিছু বুজুর্গ জিন বলতে পারে, আমরা খোঁজ খবর নিয়ে জানাই, এই বলে চলে যায়। 2-3 দিন পর রাতের বেলা স্বপ্নের মধ্যে এসে ওই জিন বলে আমাদের গোত্রের সবচাইতে বড় সম্মানিত অনেক বড় আলেম এক বুজুর্গ জিন আছে, তার নাম ইসাস, ওনার কাছ থেকে জানা গেছে যে আসলে কি দিতে হবে। তখন ওই জিন বলেন যে তোমার ছোট ছেলে আমাদের সমাজে দান করে দাও, আগামী চন্দ্রগ্রহণের আগে আমরা তাকে বড় আলেম বানাবো, আর না দিলে আমি কোনোভাবেই আমার সমাজে ফিরতে পারবো না, আমি তোমার শরীরের মধ্যে বন্দী হয়ে যাব, আর আমার প্রভাবে তুমি পাগল হয়ে যাবা, আমি তোমার শরীরে বন্দী হয়ে যাব, আমি আর বের হইতে পারবো না, আর তুমি হয়ে যাবা পাগল। এটা তোমার জন্য যেমন বিপজ্জনক আমার জন্য আরো বিপজ্জনক, আমি তো আমার পরিবারের কাছেও ফিরতে পারবো না, আমার সমাজ পরিবার সবকিছু থেকে আমি আলাদা হয়ে বন্দী হয়ে যাব, কেননা এই ধরনের জিনিসের এমন এক ধরনের প্রভাব রয়েছে যেটা আসলে ব্যাখ্যা করা যায় না। আর তোমার ছেলে তো আলেমই হবে, আমাদের সমাজে দান করার অর্থ হচ্ছে আমরা তাকে আলেম বানাবো, তার মানে এই না যে একদম সেই ছেলেটা তোমাদের থেকে বিচ্যুত হয়ে যাবে, কিন্তু দীর্ঘ সময়ের জন্য দিয়ে দিতে হবে। এদিকে নানি তো কান্নাকাটি করতে করতে বলেন যে আমার সন্তানকে আমি দেবো না, মারা গেলেও দেবো না। জিনটা অনেক করুণা বিনয় করে, জিন নিজেও কান্নাকাটি করে, বোঝাতে চায়, কিন্তু নানি তো আর কিছুতেই দিতে চায় না, মায়ের মন তো কিছুতেই দিতে চায় না। দিন গড়িয়ে এলো চন্দ্রগ্রহণ। গ্রহণের আগের দিন রাতে জিনটা শেষবারের মতো নানির কাছে এসে খুব করে অনুনয় বিনয় করে কান্নাকাটি করে যে আজকে যদি না দাও তাহলে আমি চিরতরে তোমার কাছে বন্দী হয়ে যাব, আর তুমিও পাগল হয়ে যাবা, বোঝো আমাদের কিন্তু আর কিছু করার নাই, সর্বনাশ হয়ে যাবে। নানি এরপরেও রাজি হয় না। চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেল। ধীরে ধীরে নানুর শরীর এবং আচার আচরণে পরিবর্তন আসতে লাগলো। এরপর থেকে নানু একা একা কথা বলেন, হাসে, কাঁদে, ঝগড়া করে, মানুষ ভাবতেই পাগল হয়ে গেছেন। নানু সবসময় অদৃশ্য কারোর সাথে কথা বলেন, অনেক কবিরাজ দেখানো হয়েছে কিন্তু কোনো সমাধান নেই, কেউ কিছু বলতে পারে না। 1989 সালের পর থেকে এই যে ঘটনাটা, এই যে নানু এই পাগলের মতো হয়ে আছেন, এখনো উনি একই রকমই আছেন, বয়স হয়ে গেছে, এখনো উনি হাসেন, কাঁদেন, হাসাহাসি করেন একা একা,
এই সমস্যা আর যায় নাই। নানুর শরীরে ওই জিনটা যেমন বন্দী হয়ে গেছে, ওই জিনের প্রভাবে নানুও পাগল হয়ে গেছে। জিনটা কিন্তু অনেক করে বলেছিল, জিনও আর মুক্তি পেল না। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে এই যে ব্যাপারটা, এটা কতটা রহস্যময় আপনারা একবার ভাবুন। যে একটা সাদাকাটা কি হবে, এটা শুধু ওই বুজুর্গ জিনেরাই বলতে পারে। আর নিজের সন্তানকে উনি আসলে দিতে চান নাই, এমনটা না সন্তানকে বলি হিসাবে তারা নিবে, বিষয়টা এরকমও না। মায়ের মন কতদিনের জন্য নিয়ে যায় ঠিক ঠিকানা নাই, রাজি হন নাই। আর এই কারণে নানি যেরকমটা পাগলের মতো হয়ে গেলেন, আর জিনটাও নানির শরীরে বন্দী হয়ে গেল। সেও তার গোত্র পরিবার থেকে বিচ্যুত হয়ে গেল, বন্দী হয়ে গেল নানির শরীরে। নানিও স্বাভাবিক জীবনযাপন করার ক্ষমতা হারিয়ে ফেললেন। এভাবেই চলছে। আর কতদিন চলবে আল্লাহ তাআলা ভালো জানেন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে কোনো কিছু যদি আমরা পেতে চাই, তার জন্য ত্যাগ স্বীকার করতে হয়। আর অদৃশ্য জগতের কোনো কিছু পেতে হলে সেটা ত্যাগটা আরো অনেক বেশি করেই করতে হয়। আর এটার কোনো ব্যতিক্রম হলে বা ব্যত্যয় হলে এর প্রভাবটা হয় মারাত্মক। তাই এই সমস্ত জিনিসে হাত দিতে হলে অনেক বুঝে শুনে হাত দিতে হয়। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তিনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে রয়েছেন সৌদি আরবে। ওনার নাম পিয়াস মাহমুদ। ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাওর ফতেহপুর গ্রামে। ঘটনাটি মূলত ওনার বাবার থেকে সূত্রপাত হয়েছিল। ঘটনাটির সূত্রপাত হয় 1960 সালের দিক থেকে। ওনার বাবার নাম তৌফিক। ওনার যেই বাবার বাড়ি, অর্থাৎ ওনাদের যে মেইন বাড়ি, এই পিয়াস ভাইদের মেইন বাড়ি, এই বাড়িটা মূলত এমন একটা জায়গায় ছিল, তার পাশে একটা আড়া ছিল। আড়া হচ্ছে স্থানীয়ভাবে জঙ্গল এরিয়া বা গাছপালা হয়ে জঙ্গলের মতো হয়ে গেছে এমন জায়গাগুলোতে যখন অনেকদিন ধরে লোকজন কেউ থাকে না, পরিত্যক্ত পড়ে থাকে, বা এই টাইপের জায়গাগুলোকে ওনাদের এলাকায় আড়া বলে থাকেন। তো ওনাদের বাড়ির কাছাকাছি, অর্থাৎ ম্যাক্সিমাম 5 মিনিটস হাঁটলেই এরকম একটা আড়া পড়েছিল বলতে 1930 সালের দিকে নাকি ওখানে মানুষজনের বসতি ছিল। একটা হিন্দু পরিবার ওখানে বসবাস করত। ভৌতিক ঘটনার কারণে তারা নাকি ওই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যায়। এরপর ওই জায়গাটা আরো জঙ্গল হয়ে যায় পরিত্যক্ত থাকার কারণে। তবে ওই আড়ার আশেপাশে কিন্তু আরো মানুষজনের বসতি ছিল। মূলত আশেপাশে যারা থাকতেন তারা ছিল কাঠ মিস্ত্রি। এই প্রফেশনে তারা ছিলেন, এই কারণে অনেকেই ওই আড়া বা জঙ্গলটাকে মিস্ত্রি বাড়ির আড়া বলতেন। তো এই নামেই পরিচিত ছিল। এই আড়াটার মাঝখান দিয়ে নাকি একটা খাল ছিল, আর এই খালের পানির রং ছিল নাকি খুব কালচে রঙের। এখানে অনেক মাছ ছিল, আর অনেক বড় বড় নাকি গজার মাছ পাওয়া যেত। এমনও গজার মাছ দেখা গিয়েছে যেটা দেখতে একটা বড় মানুষের সমান। এই আড়াতে দিনের বেলাতেও মানুষ যেত না। ওখানে গেলেই নাকি মানুষকে কে ঢিল মারতো, দেখা যেত না কে ঢিল মারছে। তবে একটা জিনিস সবাই দেখত, গাছের ডালে বিশাল সাইজের বানর উল্টো হয়ে ঝুলে রয়েছে। অথচ সেখানে কিন্তু বানর থাকার কথা না, কিন্তু দেখা যেত এরকম বিশাল সাইজের বানর উল্টো হয়ে ঝুলে রয়েছে। বানর কিন্তু সাধারণত উল্টো ভাবে কম ঝুলে থাকে। এখানে যদিও বা অনেক মাছ ছিল, অর্থাৎ ওই খালে অনেক মাছ ছিল, কিন্তু সাহস করে কেউ যেতে চাইতো না। এই যে পিয়াস ভাইয়ের বাবা, যার নাম তৌফিক, ওনার আবার ট্যাটা দিয়ে মাছ ধরবার বেজায় একটা নেশা ছিল। আর উনি খুব সাহসীও ছিলেন বটে। ওই সময় ওনার বয়স 18 কি 19 বছর। ওনার বাবার এক বন্ধু, তার নাম হচ্ছে মনা। এই মনা কিন্তু আবার কাঠমিস্ত্রির কাজ করতো, সবাই তাকে মনা মিস্ত্রি বলে ডাকতেন। এই মনা মিস্ত্রিও খুব সাহসী একজন মানুষ ছিল। এই দুইজন মিলে চিন্তা করলো যে আমরা রাতের বেলা ওই খালে গিয়ে মাছ ধরবো। কেউ যায় না তাতে কি, আমরা যাব, এটাই ভালো। আমরা চুপি চুপি গিয়ে মাছ ধরে আনবো, মানুষজন ভয়ে যাবে না, আর আমরা ঠিকই মাছ ধরে নিয়ে আসবো। এই যে মনা মিস্ত্রি, এ নাকি আবার খুব ভালো বাঁশি বাজাতে পারতো। এত ভালো বাঁশি বাজাতে পারতো যে বাঁশির সুরে পরি নেমে আসতো। তার বাঁশির সুরে পরি নেমে আসতো, আর পরিরা বলতো যে তোর আমরা কোনো ক্ষতি করবো না, তবে তুই যদি বাঁশির সুর না শোনাস তাহলে কিন্তু তোর ক্ষতি করবো। মনা মিস্ত্রি যতক্ষণ বাঁশি বাজাতো, পরিরা নাকি খুব মনোযোগ দিয়ে শুনতো।
এই সমস্ত কারণে এই প্যারানর্মাল বিষয়ে মনা মিস্ত্রির খুব একটা ভয় ডর ছিল না। ওই সময়ের প্রেক্ষাপটে রাত আনুমানিক 10টার দিকে মনা মিস্ত্রিকে সাথে নিয়ে এই পিয়াস ভাইয়ের বাবা রওনা দিয়েছেন খালের দিকে। তাদের টার্গেট ছিল বড় কোনো গজার মাছ শিকার করা। ওনারা ঠিকঠাক মতোই ওই আড়ার মধ্যে ঢুকে গিয়েছেন। ঢোকার পর ওনারা একটা বিষয় খেয়াল করলেন, সেটা হচ্ছে দিনের বেলাতে যেখানে বড় বড় গজার মাছ দেখা যায়, রাতের বেলাতে এসে ঘটনার মাঝখানে একটু কথা বলবো। আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমরা আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই, কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্স ঘটনাগুলো যেগুলো আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম, জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব। একটা মাছও দেখা যাচ্ছে না। শুধু তাই না, মাছ থাকলে কিন্তু অনেক সময় পানির উপর এক ধরনের শব্দ করে, এমনও কিছু মনে হচ্ছে না। মনে হচ্ছে এই পানির মধ্যে একটা পোকামাকড়ও নাই। অবাক কাণ্ড, এত মাছ থাকে সবসময়, কিন্তু এ কেমন কথা? মাছের তো কোনো নামগন্ধই নেই। ওনারা হাঁটছেন আশেপাশে, মাছের কোনো দর্শনই পাচ্ছেন না। যেহেতু টেটা দিয়ে মাছ মারবেন, মাছ তো দেখে তারপর টেটা ছুটতে হবে। কিছুক্ষণের মধ্যে ওনারা একটা অদ্ভুত দৃশ্য দেখতে পান। সেটা হচ্ছে ওই খালে মনে হচ্ছে বেশ কিছু অবয়ব গোসল করছে, আর ওরা ফিসফিস করে কি যেন বলছে। ওরা আসলে জোরে জোরে কথাই বলছে, কিন্তু সেগুলো ফিসফিসানির মতো মনে হচ্ছে, তবে কি বলছে এটা বোঝা যাচ্ছে না। মনা মিস্ত্রি আস্তে আস্তে তখন এই পিয়াস ভাইয়ের বাবাকে বলে, ও বুঝছি, এইগুলো তাহলে এদেরই কাজ। এরা আজকে খালে গোসল করতে নামছে, এই জন্য মাছগুলোকে সব তাড়িয়ে দিয়েছে। একটা মাছও এদিকে নাই। আজকে তো মাছ আর পাওয়া যাবে না রে, চল চলে যাই। এই বলে যখন উল্টো দিকে ঘুরেছেন, তখন এই পিয়াস ভাইয়ের বাবা উনি দেখেন যে ওনার পায়ের কাছে মনে হচ্ছে যে কোনো বাচ্চা কাচ্চার কাপড় রাখা। এই কাপড়গুলো দেখে মনে হচ্ছে কোনো ছোট মেয়ে বাচ্চার কাপড়, সুন্দর করে গুছিয়ে রাখা এক পাশে, মনে হচ্ছে বাচ্চাটা গোসল করতে নেমেছে, এখানে রাখা। উনি রাগে কি করেছেন, পা দিয়ে ওই কাপড়গুলো মুড়িয়ে দিয়েছেন কাদার মধ্যে, অর্থাৎ কাপড়গুলো নষ্ট করে ফেলেছেন। মূলত ইচ্ছা করে কাজটি করেছেন। উনি বুঝেছিলেন যে এই কাপড়গুলো কিন্তু ওদের। যেহেতু পিয়াস ভাইয়ের বাবা খুব সাহসী মানুষ ছিলেন, রাগে গজ গজ করতে করতে এই কাজটি করেছিলেন যে মাছ তো ধরতে দিলি না, তোদের কাপড় নষ্ট করে দিলাম। ওনারা যখন হাঁটা ধরেছেন, হঠাৎ করে পেছন থেকে পিয়াস ভাইয়ের বাবার নাম ধরে ডাকবে, তৌফিক, হ্যাঁ তৌফিক। ডাকটা কিন্তু দুজনই, অর্থাৎ মনা মিস্ত্রি এবং পিয়াস ভাইয়ের বাবা দুজনই শুনতে পেরেছেন। মনা মিস্ত্রি বলে, তৌফিক খবরদার পিছনে তাকাস না, এদের ডাকে কিন্তু সাড়া দেওয়া যাবে না, পাত্তা দেওয়া যাবে না, পিছন দিকে তাকানো যাবে না, সোজা হাঁটা দে। তো দুজন আবার হাঁটা দিয়েছেন। এরপর পেছন থেকে রাগী গলায় বলতে থাকে, তৌফিক আমি কি তোদেরকে ভয় দেখাইছি, কোনো ক্ষতি করছি? এখন তুই কেন আমার ছোট্ট বাচ্চা মেয়েটার কাপড় এভাবে নষ্ট করে দিলি? এই কাজটা কি ভালো করলি? আমরা তো চাইলে তোদেরকে ভয় দেখাতে পারতাম, তা তো করি নাই। এই কাজটা কেন করলি? যেহেতু ইচ্ছা করে করছিস, এর শাস্তি কিন্তু তোকে পেতে হবে, ভুল করে তো করিস নাই। তখন নাকি এই পিয়াস ভাইয়ের বাবা উনি সাহস করে বলে ওঠে, এই তুই কি করবি রে, যা যা পারিস করিস। তখন নাকি ওই বাবাটা বলে ওঠে, কি তোর এত বড় সাহস, তুই আমার ছোট বাচ্চা মেয়েটার কাপড় নষ্টও করলি, তোর ভিতর কোনো অনুশোচনাও নাই, আবার তুই যা পারিস করিস এরকম কথা বললি? যা, তোর বাচ্চা কাচ্চা কিভাবে হয় আমি দেখে নেব, তোর বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর পরই দেখবি তারা মৃত। এই কথা শুনেছেন, এরপর পেছন থেকে কোনো আওয়াজ আসে না। এরপর মনা মিস্ত্রি বলছে, দূর এর কথা পাত্তা দিস না তো, চল। মনা মিস্ত্রি কিন্তু কোনো ভয় ডর নাই। দুজন হাঁটতে হাঁটতে তখন ওই আড়া থেকে বের হয়ে যে তার বাড়িতে চলে গেছেন। বাস, ঘটনা শুরু মূলত এখান থেকেই। এই যে পিয়াস ভাইয়ের বাবা, উনি ওই সময় যে বাড়িতে থাকতেন, এই বাড়ির পাশ দিয়ে চলে গেছে একটা রাস্তা। ওই রাস্তার এক পাশে ছিল 100 বছর পুরনো একটা তেঁতুল গাছ। এই ঘটনার পর থেকে নাকি ওই অবয়বটা এই তেঁতুল গাছে এসে আস্তানা গাড়ে। আর এই যে মনা মিস্ত্রির বাঁশি বাজানো, সেটা তার মতো করে বাজাতো, তার তো কোনো ভয় ডর নাই। আর ওই যে আড়ার যেই ব্যাপারগুলো ছিল, যে ওখানে গেলে কাউকে ঢিল মারে, বাদরের মতো উল্টো দিকে ঝুলে থাকে, এই জিনিসগুলো তখন ওই তেঁতুল গাছে দেখা যাওয়া শুরু করে। তেঁতুল গাছের নিচ দিয়ে গেলে রাতের বেলা কখনো কখনো ঢিল মারে, আবার কেউ কেউ ওই উল্টো ভাবে লটকানো বাদর দেখতে পায়। এই বিষয়গুলো ওনার বাবা শুনলেও এগুলোতে আসলে পাত্তা দেন নাই। 1965 সালের দিকে এই পিয়াস ভাইয়ের বাবা উনি সংযুক্ত আরব আমিরাতে চলে যান জীবিকার তাগিদে। 5 বছর সেখানে কাটিয়ে এরপর দেশে উনি ফেরত আসেন।
1970 সালে ওনার বাবা বিয়ে করেন। বিয়ের 1 মাস পর বেশ কিছু কাজে ওনার কাছে থাকা যেই কারেন্সি গুলো ছিল ওই সংযুক্ত আরব আমিরাতের, সেগুলো ভাঙানোর জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সকালবেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 5 ঘন্টার মতো সময় লেগেছিল। ঢাকার মতিঝিলে সব কাজগুলো শেষ করে ঢাকা থেকে আবার রওনা যখন দিয়েছেন, তখন রওনা দিতে দিতেই সন্ধ্যা হয়ে যায়। আবার ওনাদের যে গ্রাম, ওই গ্রাম থেকে 2 কিলোমিটার আগে বাঙ্গরা নামে একটা স্টেশন আছে, ওইখানে তাকে নামিয়ে দেয়। আর কোনো গাড়ি যেহেতু পাওয়া যায় না, পায়েই হেঁটে আসতে হবে। এই 2 কিলোমিটারের মধ্যে আবার 1 কিলোমিটার মোটামুটি রাস্তা আছে, আর 1 কিলোমিটার গ্রামের ভেতর দিয়ে মানে ওইরকম কোনো রাস্তা নেই, হেঁটে হেঁটে আসতে হবে। যখন গাড়ি তাকে নামিয়ে দেয়, তখন ওনার কাছে কিন্তু 1 প্যাকেট সিগারেটও ছিল, আবার ম্যাচের বক্সটাও ছিল। এটা উনি ওই ঢাকা থেকে রওনা দেওয়ার সময় কিনে নিয়েছিলেন। যেহেতু ওনার সিগারেট খাওয়ার বদভ্যাস ছিল আর কি, তাই চিন্তা করেছেন রাতে যদি হাঁটতে হয় তখন সিগারেট টানবেন। উনি কিন্তু ওনার মতো করে হাঁটা শুরু করে দিয়েছেন। কোনো ধরনের প্যারানর্মাল কিছু চিন্তা ওনার মাথায় আসে নাই। উনি জানতেন যে কাছে সিগারেট রয়েছে, আগুন রয়েছে, এটা খেতে খেতে গেলে আর কোনো সমস্যা হবে না। 2 কিলোমিটার রাস্তা তো, যে পরিমাণ সিগারেট ওনার কাছে আছে তা দিয়ে প্রায় 6 কিলোমিটার রাস্তা উনি হেঁটে পার হতে পারবেন এই সিগারেট খেতে খেতে। তাই উনি একটার পর একটা সিগারেট ধরাচ্ছেন, হাঁটছেন। উনি যখন এই রাস্তার যে অংশটা শেষ করে গ্রামের ভেতরের রাস্তায় চলতে শুরু করেছেন, তখন চলতে চলতে একটা জায়গায় একটা হিন্দু বাড়ি ছিল। ওই বাড়ির পাশে একটা বিশাল বাঁশঝাড় ছিল। বেশ অনেকটা জায়গা নিয়ে এই বাঁশঝাড়টা তৈরি হয়েছিল আর কি। পিয়াস ভাইয়ের বাবা দেখতে পান একটা বাঁশ রাস্তার উপরে পড়ে আছে। উনি কিন্তু লোকমুখে আগে থেকেই জানতেন, মানে লোকমুখে শুনেছেন, তাদের কাছ থেকে শুনে উনি জেনেছেন যে রাস্তার উপর যদি এভাবে কোনো বাঁশ পড়ে থাকে তাহলে তার উপর দিয়ে যাওয়া যাবে না। গেলে ওই বাঁশটা সোজা উপর দিকে উঠে যায় মানুষকে সাথে নিয়ে। পিয়াস ভাইয়ের বাবা চিন্তা করলেন যে একটু ঘুরে যাই। তো উনি ঘুরেই গিয়েছেন। যখনই ঘুরে ওই বাঁশটা পার হয়েছেন, তখনই ওই বাঁশটা সাঁ করে উপর দিকে উঠে গেল। উনি কিন্তু পেছন দিকে তাকে এটা দেখেছেন। আর তখনই মনে হচ্ছে বাঁশের মধ্যে তুমুল ঝড় শুরু হয়েছে। তবে এই ঝড়ে কোনো বাতাস নাই, বাতাসবিহীন ঝড়। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি এই বাঁশগুলোকে প্রবল বেগে নাড়া দিচ্ছে। বাঁশগুলো একবার এ পাশে কাত হয়ে পড়ে, আর একবার ও পাশে কাত হয়ে পড়ে, এ পাশে হেলে যাচ্ছে, ও পাশে হেলে যাচ্ছে। তো এরকম হচ্ছে। তখন উনি চিন্তা করলেন যেখানে বেশিক্ষণ দাঁড়ায় থাকা যাবে না, তাড়াতাড়ি সামনে আগাতে হবে। উনি সামনের দিকে যখন আগানো শুরু করেছেন, ওই জায়গাতে এসে ছোট্ট একটা 3 রাস্তার মোড় পড়ে, মানে একদম পায়ে হাঁটা পথেরই 3 রাস্তার একটা মোড় আর কি। ওই জায়গাতে মনে হচ্ছে সাদা কাপড় মুড়িয়ে, সাদা চাদর টাইপের কিছু একটা মুড়িয়ে কেউ একজন বসে আছে। ওখানে কোনো চাঁদের আলো ওভাবে না পড়লেও সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। আর ওই জায়গার পাশেই ছিল একটা পুকুর, আর ওই পুকুরের পাশে ছিল এই পিয়াস ভাইয়ের বাবারই এক বন্ধুর বাড়ি। সেই বন্ধুর নাম ছিল অরবিন্দু। ওইখানে ওই অবয়বটা বসে আছে। এটা দেখার সাথে সাথে পিয়াস ভাইয়ের বাবা বলে ওঠে, এই কে রে ওখানে, কে বসে আছে? এ কথা বলতেই নাকি ওই অবয়বটা ব্যাঙের মতো একটা লম্বা লাফ দেয়। 1 লাফে ওই অবয়বটা পুকুরের পানিতে পড়ে যায়। আর যখনই পুকুরের পানিতে পড়েছে, মনে হচ্ছে অনেক বড় পাথর ওই পুকুরের পানিতে পড়েছে। পুকুরের পানিতে এমন ঢেউ হয়েছে যে ওই ঢেউটা একদম রাস্তা পর্যন্ত উঠে গিয়েছিল নাকি। অনেক পানি চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল, ছিটে এসেছিল। পানি ছিটে ওনার শরীরেও লেগেছিল। এরপর উনি আবার বাড়ির দিকে হাঁটা শুরু করেন। ভয় পেয়েছেন, তবে এতটা ভয় পান নাই যে সেন্সলেস হয়ে যাবেন। যখনই 5-10 কদম পা ফেলেছেন বাড়ির দিকে, হঠাৎ করে তার যে বন্ধু অরবিন্দ তার গলা নকল করে পেছন থেকে ডেকে ওঠে, কে তৌফিক, কই গেছিলি রে, এত রাত্রে কোত্থেকে আসলি, হে তৌফিক, তৌফিক, এইভাবে ডাকছে। তখন কি মনে করে পেছন দিকে তাকাবেন, যেহেতু ওইখানে ওই অরবিন্দদের বাড়ি। তখনই তার মাথায় একটা চিন্তা আসে। আল্লাহ তার মাথার ভিতরে চিন্তাটা এনে দিয়েছেন। উনি চিন্তা করছেন এত রাতের বেলা তো অরবিন্দু জেগে থাকে না, ও তো সন্ধ্যার পরপরই ঘুমায়। সুতরাং আমার পেছনে অরবিন্দ নেই, আছে কোনো অশরীরী। উনি পেছন দিকে না তাকিয়ে সোজা হাঁটা শুরু করেছেন। 2 মিনিট পরেই পিয়াস ভাইয়ের বাবা দেখতে পান অনেকগুলো কালো কুচকুচে বিড়াল, আর এই বিড়ালগুলোর উচ্চতা একটা কুকুরের সমান। এই বিড়ালগুলো তাকে ঘিরে ধরেছে। বিড়ালগুলো তাকে আঁচড় দিচ্ছে না, তবে অদ্ভুত বিষয় হচ্ছে লেজ দিয়ে তাকে বাড়ি দিচ্ছে। বিড়াল কিন্তু লেজ দিয়ে ওভাবে আসলে বাড়ি দিতে পারে না সচরাচর আমরা যেটা দেখি, কিন্তু এই বিড়ালগুলো লেজ দিয়ে তাকে বাড়ি দিচ্ছে। আর এমন ভাবে চতুর্দিকে ঘুরছে, ওরা বুঝাতে চাইছে যে তুমি একবার খালি পেছন দিকে তাকাও। এটা কিন্তু আবার পিয়াস ভাইয়ের বাবা বুঝতে পেরেছিলেন। উনি পেছন দিকে তাকাচ্ছিলেন না, যে যা কিছু হয়ে যাক পেছন দিকে তাকাবো না। ওই সময় উনি যে পথ চলছিলেন, হালকা চাঁদের আলো ছিল, উনি মোটামুটি পথ চলতে পারছিলেন, কারণ এই পথঘাট তো সবই ওনার চেনা। উনি তো অনেকবার এই রাস্তা দিয়ে আসা যাওয়া করেছেন, রাতের বেলা অনেকবার আসা যাওয়া করেছেন অরবিন্দর সাথে, তারপর মনা মিস্ত্রির সাথে অনেকবার এদিক দিয়ে আসা যাওয়া করেছেন। তাই চোখ বন্ধ করে উনি এগোতে পারবেন, এরকম একটা আইডিয়া ওনার আছে।
কিন্তু হঠাৎ করে মনে হলো একদম চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। রুমের মধ্যে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেলে একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় না? ওনার কাছে মনে হলো হঠাৎ করেই চাঁদের আলো মনে হলো নিভে গেল। আর চতুর্দিক থেকে কাকের কা 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 ডাক শুরু হয়ে গেল। এত ডাকাডাকি শুরু হয়েছে মনে হচ্ছে ওনার কানের তালা ফেটে যাবে। উনি তখন পকেট থেকে ম্যাচটা বের করে যেই না উনি ম্যাচের কাঠি দিয়ে আলো জ্বালিয়েছেন তখনই মনে হলো যে এই কা কা ডাক অনেকটাই কমে গেল। যখনই আবার ম্যাচের কাঠিটা শেষ হয়ে যায় উনি আর একটা ধরান। এভাবে ধরাতে ধরাতে উনি ওনার বাড়ি পর্যন্ত চলে এসেছিলেন। এর ভিতরে কোনো সমস্যা হয়নি। তো বাসায় এসে পরিবারের সদস্যদেরকে সব ঘটনা খুলে বলেন যে কি হয়েছিল। এরপর উনি গরম পানি দিয়ে গোসল করে তারপর ঘরে ঢুকেছিলেন। প্রায় 3 মাসের মতো উনি বাড়িতে ছিলেন। এরপর উনি আবার বিদেশ চলে যান। এর মধ্যে আর অস্বাভাবিক কিছু ঘটে নাই। উনি দুবাই চলে যাওয়ার প্রায় 8-9 মাস পর এই পিয়াস ভাইয়ের বড় বোনের জন্ম হয়। এই বড় বোনের জন্মের আগ পর্যন্তও কিন্তু তার নড়াচড়া পিয়াস ভাইয়ের মা টের পেয়েছিলেন, কিন্তু তার জন্ম হয় মৃত অবস্থায়। মনে হচ্ছিল মাত্রই বাচ্চাটা মারা গেছে। তখন তো এরকম মোবাইল ফোনের যুগ ছিল না, চিঠি লিখে পাঠাতে হতো। সেই চিঠি পেতেও আবার প্রায় 1 মাসের মতো সময় লাগতো বা তারও বেশি সময় লাগতো। এই চিঠি পাওয়ার পর ছুটি নিয়ে ওনার বাবা দেশে আসেন। ওনারও মন টন খারাপ, প্রথম সন্তান এভাবে মারা গেল। কিন্তু ওই যে মাছ ধরতে গিয়ে যে কথাটা শুনেছিলেন, ওই অভাবটা বলেছিল, এটা কিন্তু তার মাথায় আসলে ছিল না। উনি ছুটিতে দেশে আসার পর অনেকদিনই ছিলেন বাড়িতে, এরপর আবার চলে যান দুবাইতে। উনি চলে যাওয়ার বেশ কিছুদিন পর একটা পুত্র সন্তান জন্ম হয়, পিয়াস ভাইয়ের একটা ভাই হয় আর কি। সেও কিন্তু একই অবস্থা, অর্থাৎ তার ভূমিষ্ঠ হওয়ার আগেও কিন্তু তার নড়াচড়া টের পেয়েছিল এই পিয়াস ভাইয়ের মা। কিন্তু সে যখন ভূমিষ্ঠ হলো, সে মৃত অবস্থায় ভূমিষ্ঠ হলো। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। এই দুইটা বাচ্চা যখন মারা গেল, দ্বিতীয় বাচ্চার মৃত হয়ে জন্ম নিয়েছে, এই খবরটা যখন চিঠি মারফত জানানো হলো, এরপর ওনার বাবা বুঝতে পারলেন যে ঘটনাটা কি। উনি তখন বেশ দীর্ঘ সময় নিয়ে ছুটি নিয়ে বাড়িতে চলে আসেন। আসার পর তখন এই পিয়াস ভাইয়ের নানার এক বন্ধু কবিরাজ ছিল, তার নাম ছিল অমুস নাম করা একটা কবিরাজ ছিল। অনেকে তাকে অমুষ্যা কবিরাজ বলে ডাকতেন। তো তার কাছে নিয়ে যাওয়া হলো। তো তার কাছে নিয়ে যাওয়ার পর সে একদিন সময় চায় আর বলে তোমরা চলে যাও, আমি একদিন পরে আসবো তোমাদের বাড়িতে। একদিন পরে এসে সব ঘটনা খুলে বলে যে ওই রাতে যে অভাবটা বলেছিল তোর বাচ্চাকে আমি মেরে ফেলবো, সেই মূলত এই 2টা বাচ্চাকে মেরেছে। আর ওই মিস্ত্রি বাড়ির আড়া ছেড়ে এই তেঁতুল গাছে আখড়া গেড়েছে। এই তেঁতুল গাছে অনেকদিন থেকে একটা ভালো জিন থাকতো। এই অভাবটা যে এসেছে সে একা আসে না, আরো কয়েকটা সাঙ্গপাঙ্গ নিয়ে এখানে হাজির হয়েছে। আর এরা মূলত পিশাচ, আর পিশাচদের মধ্যে কবিরাজ শ্রেণীর কিছু পিশাচ রয়েছে। মূলত এই পিয়াস ভাইয়ের বাবা যে মহিলা জিনের বাচ্চার কাপড় নষ্ট করে দিয়েছিল পা দিয়ে, এই মহিলা জিনটা মূলত এই পিশাচ গোত্রের মধ্যে কবিরাজ শ্রেণীর একটা জিন বা পিশাচ আর কি। এই মূলত খুব ক্ষিপ্ত হয়েছে এবং এই কাজ করেছে। আর ওই যে ভালো জিনটা ছিল এই তেঁতুল গাছে, তাকে নাকি মেরে ধরে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। সে আর এদিকে আসতে পারে না। সে যতদিন ছিল আশেপাশে কোনো সমস্যা হতো না। ঘটনার মাঝখানে একটু কথা বলবো। আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই, কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্স ঘটনাগুলো যেগুলো আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দিই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম, জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব। এরপর ওই কবিরাজ জানায় যে এইখানে যে পিশাচ শ্রেণীর কবিরাজ জিনটা আখড়া গেড়েছে, একে তাড়ানোর ক্ষমতা আমার নাই। এতটুকু একটা কাজ করতে পারি, এই বাড়িটা বন্ধ করে দিয়ে যাই, আর আমি ঝাড়ফুঁক করে দিয়ে যাচ্ছি তোমাদেরকে। আশা করি ওরা আর বাচ্চা মারতে পারবে না। তবে বাচ্চা পরবর্তীতে জন্ম যদি হয়, এরপর প্রায় 2 বছরের মতো বাড়ির বাইরে নেওয়া যাবে না, বাড়ির সীমানার মধ্যে রাখতে হবে। এরপর আর কোনো ক্ষতি হবে না। তো এরপর নাকি স্বাভাবিকভাবেই একটা বাচ্চার জন্ম হয়। সবাই তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, জীবিত অবস্থায় জন্ম নিয়েছে। এই বাচ্চাটা একটা কন্যা সন্তান। ওই সময় এই যে নানা নানু, তারপরে নানার এক বোন, এই বোনের হাজবেন্ড মারা গিয়েছিলেন, তার কোনো সন্তানাদি ছিল না। সে ওই নানার বাড়িতেই থাকতেন। বেশ পরহেজগার একজন মহিলা, টুকটাক কবিরাজি জানতেন, বলতে গাছ গাছার কবিরাজ জানতেন এবং হালকা পাতলা ঝাড়ফুঁক জানতেন আর কি। তো ওনাকে রেখে দেন। আর নানার বাড়ি কিন্তু একদম পাশাপাশি আর কি, অল্প কিছুটা সময় পায়ে হেঁটে যেতে সময় লাগে আর কি। তো নানা বললেন যে আমরা যাই, তুই থাক, তুই এর সাথে থাক,
তুই যাস না। তখন ওনাকে রেখে নানা নানি আবার ওনাদের বাড়িতে চলে আসছেন। রাত আনুমানিক 12টা-1টার দিকে নাকি একটা আওয়াজ শুনতে পান নানার সেই বোন। ওনার কাছে মনে হলো কোনো বিশাল দেহি কোনো অবয়ব টাইপের কিছু একটা হবে, বা বিশাল দেহি কোনো একটা জিনিস, জন্তু জানোয়ার হবে। বললো তেঁতুল গাছ থেকে ধরাম করে নিচে পড়লো। নিচে পড়ার পর লাফিয়ে লাফিয়ে মনে হচ্ছে ওই বাড়ির দিকে এগিয়ে আসে। তো ওই ঘরের দরজা ছিল দুইটা, একটা হলো তেঁতুল গাছের দিকের দরজা, আর একটা হলো মেইন উঠোনের দিকের দরজা। মনে হলো তেঁতুল গাছের দিকে যে দরজাটা, ওই দরজায় কেউ টোকা দিচ্ছে, সুন্দর করে টোকা দিচ্ছে। তো যখন টোকা দিয়েছে তখন নানার বোন ভেতর থেকে বলে ওঠে, কে রে, বাইরে কে? তখন নাকি নানার কণ্ঠে বলে ওঠে, আমি, দরজাটা খোল রে। নাতনি হইলো একটু কোলে নিতে আসলাম আর কি। নানার বোন চিন্তা করে, নাতনি হলো কোলে নিতে আসলাম, এরা তো কোলে নিয়ে তারপর বাড়িতে চলে গেল, কোলে তো নিয়েছে, এখন আবার আসলো মানে নিশ্চয়ই তো এখানে একটা ঝামেলা আছে। তখন নানার বোন কি করেছেন, উনি আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই দরজাটার কাছে গিয়ে বেড়ার একটা ছিদ্র দিয়ে বাইরে তাকিয়েছেন। উনি যেটা দেখেছেন এটা দেখে উনি মারাত্মক ভয় পেয়েছেন। উনি দেখেন যে মানুষের মতো অবয়ব, হাত আছে, পা আছে, শরীরটা লোমশ, আর মুখটা অনেকটা নেকড়ে বা শেয়ালের মতো। এই জিনিসটাই কথা বলছে, দরজা খোল, দরজা খোল, এরকম অবয়ব দুইটা আছে। উনি আবার দেখেই যেই না একটু উল্টো দিকে ঘুরে হাঁটা ধরেছেন, তখন পেছন থেকে আওয়াজ আসে, দেখে ফেলেছিস তাহলে। যখনই এটা বলেছে তখন তো নানার বোন বুঝতে পেরেছে যে আমি যে গোপনে দেখলাম এরা তো বুঝে ফেলেছে। তখন নানির, উনিও তো নানি, তখন ওই নানি বলেন যে যা, এখান থেকে চলে যা, দুইটা বাচ্চা মেরেও তোদের শান্তি হয় নাই না, আর কি চাস তোরা বল, এখান থেকে চলে যা। এরপর নাকি নানির বোনের কাছে মনে হলো যে এই অবয়বগুলো বাড়ির চতুর্দিকে রাউন্ড দিচ্ছে, সার্কেল আকারে ঘুরছে আর গড়গড় গড়গড় শব্দ করছে। এগুলো কিন্তু আবার পিয়াজ ভাইয়ের মা টের পান নাই, উনি ঘুমাচ্ছিলেন, আর নানির বোন বা নানার বোন তাকে ডাকেনও নাই। এদিকে ওনার আবার নিজের বাড়িতে যাওয়ার একটা প্রয়োজনীয়তা দেখা দেয়, অর্থাৎ নানার বাড়িতে যাওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। তখন পিয়াজ ভাইয়ের মাকে ঘুম থেকে ডেকে তোলেন, তখন বলেন যে আমি একটু বাড়ির দিকে যাই। তখন আবার পিয়াজ ভাইয়ের মা বলেন যে এত রাত্রে যাবা, কোনো সমস্যা যদি হয়। তখন ওই নানার বোন বলেন ইনশাল্লাহ কোনো কিছু হবে না, তুমি আল্লাহ আল্লাহ করো, ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। তখনও কিন্তু বলেন নাই যে এই ঘটনা ঘটছে, এটা উনি দেখেছেন, এটা উনি বলেন নাই, পরে বলেছিলেন। তো নানার বোন ঘর থেকে বাইরে বের হয়ে যান, দোয়া দুধ পড়তে পড়তে যাচ্ছেন। তবে উনি একটা জিনিস খেয়াল করলেন, সেটা হচ্ছে ওই যে ওই অবয়ব দুটো যেটাকে উনি দেখেছিলেন, মনে হচ্ছে সেম অবয়ব, কিন্তু ওদের এখন বড় বড় ডানা হয়ে গেছে। ওরা উড়ে উড়ে তেঁতুল গাছ থেকে আর একটা গাছের দিকে যাচ্ছে। একটা তুলা গাছ ছিল, বেশ লম্বা একটা তুলা গাছ ছিল, যেটা ওই নানার বাড়ির কাছে ছিল। ওইদিকে একবার উড়ে যায়, ওখান থেকে আবার তেঁতুল গাছের দিকে আসে, কিন্তু ওরা নিচে নামতে পারছে না, কারণ এই নানার বোন একটা দোয়া পড়ছিলেন জোরে জোরে, হয়তো এই কারণে নিচে নামতে পারছিল না। উনি ঠিকঠাক মতোই চলে যান বাড়িতে। ওই রাত্রে আর কোনো সমস্যা হয়নি। তবে ওই রাত্রে এই বাড়িতে কোনো সমস্যা না হলেও, অর্থাৎ এই যে পিয়াজ ভাইদের যে বাড়ি, এখানে কোনো সমস্যা না হলেও নানার বোন যে উনি বাড়িতে ফেরত গেলেন, ফেরত যাওয়ার পর উনি কেবল একটু ঘুম ঘুম আসবেন এমন একটা তন্দাচ্ছন্ন ভাব আসে। হঠাৎ করে মনে হলো উনি যে রুমটার উপর থাকেন, ওইটার উপরে হঠাৎ করে ঢিল জাতীয় কিছু পড়লো, পড়ার পর টিনের চাল বেয়ে গড়িয়ে 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 এবার উঠোনে পড়লো। এরপর আবার মনে হচ্ছে ঢিল পড়ছে। উনি ওনার জানালাটা হালকা একটু ফাঁকা করে দেখেন যে গোল গোল টেনিস বলের মতো আগুনের বল, এই বলগুলো উঠোনে পড়ছে, অর্থাৎ এইগুলোই গড়িয়ে গড়িয়ে পড়ছে, একা একাই পড়ছে, আবার একা একাই সুইং করে চালের উপর চলে যাচ্ছে। এগুলোই নিচে পড়ছে, এগুলোই আবার ঘুরে ঘুরে চালের উপর পড়ছে, আবার গড়িয়ে নিচে পড়ছে। উনি একটু জোরে জোরে দোয়া দুরুদ পড়লেন, এরপর নাকি এটা থেমে গেল। এরপর নাকি একজন ভালো হুজুর এনে সেই তেঁতুল গাছটা কেটে ফেলা হয়। যেই না কুড়াল দিয়ে নাকি কোপ বসানো হয়েছে, রক্তের মতো এক ধরনের তরল পদার্থ বের হয়েছিল। তবে গাছটা কেটে ফেলতে কোনো সমস্যা হয়নি, শুধু এই জিনিসটা ছাড়া। এই যে পিয়াজ ভাইয়ের যে পরিবার, ওনার ফ্যামিলির মধ্যে ওনার বোন, এরপর একটি ভাই জন্ম নিয়েছিল, তারপর উনি জন্ম নিয়েছেন, এরপর আরেকটা ছোট ভাই জন্ম নিলেও 6 মাস বয়সে সে মারা গিয়েছিল। তবে কি কারণে মারা গিয়েছিল এটা আসলে জানা যায়নি। আর এটা ওনার পরিবারের সাথে ঘটেছে একটা বাস্তব ঘটনা। তো ওনাদের পরিবারে যে ভাই বোনেরা এখন আছেন, ভালো আছেন, জীবিত আছেন, সুস্থ আছেন, এটাই জানিয়েছেন। প্রিয় লিসেনার্স, আসলে এই ঘটনার মধ্যে কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার রয়েছে। ওনারা সাহস করে গিয়েছিলেন, জানতেন যে এটা জিনেদের কাপড়, তারপরে ইচ্ছাকৃতভাবে এটা নষ্ট করে ফেললেন, যার খেসারত কিন্তু 2টো সন্তানকে দিতে হয়েছিল।
আল্লাহ তাআলা তাদের মৃত্যু ওভাবে লিখে রেখেছিলেন, এটা সত্য। তারপরও এই পিয়াস ভাইয়ের বাবার ভুলের কারণে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছিল। এমনিতেই দেখা যায় যে মানুষ না দেখে জিনেদের গায়ে টাচ করে ফেলেছে, তাই জিনেরা ক্ষিপ্ত হয়েছে। সেখানে এই ধরনের একটা ব্যাপার যদি হয়, জিনেরা তো ক্ষিপ্ত হবেই, যেটা এই ঘটনা আমরা দেখলাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে সতর্ক রাখুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের শেষ ঘটনায় চলে যাব। শুরুতেই বলেছিলাম যে আজকে আসলে 6টা ঘটনা শেয়ার করার মতো শারীরিক অবস্থা আমার নাই। আর যে 2টো ঘটনা আমাদের শিডিউলে ছিল সেটা খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমরা আবার প্রচার করব। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ রয়েছে আপনাদের হরর নামে, সেখানে গিয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিওর লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। আর ভিডিওর লিংকটা বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে করে যারা সত্য ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন তাদের কাছে আপনাদের হরর ওয়ার্ল্ড পৌঁছাতে পারে। চলুন চলে যাব আমাদের আজকের থার্সডে নাইটের 185তম আয়োজনের 4র্থ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম রোমান। উনি এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন। ওনার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটির কিছু অংশ উনি নিজেই প্রত্যক্ষ করেছেন, আর কিছু অংশ যার সাথে ঘটেছে তার ছেলের কাছ থেকে শুনেছেন। মূলত যার সাথে ঘটনাটি ঘটেছে তিনি এই রোমান ভাইয়ের প্রতিবেশী। তার ছেলের নাম রবি। তবে রবি নামটা ছদ্মনাম। কেন বলছি ছদ্মনামটা, এটা আপনারা পুরো ঘটনা শুনলে বুঝতে পারবেন। কারণ যিনি ঘটনা বলেছেন, এই রবি ছদ্মনাম যার, উনি আসলে চান নাই যে তাদের পরিবারের কথাটা মানুষজন আসলে ওভাবে জানুক। চলুন ঘটনায় চলে যাই। সাল 2021 সকাল 8টার দিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় বাড়ির আশেপাশে। এদিকে রোমান ভাইয়ের ঘুম ভেঙে যায়। উনি উঠে শুনতে পান ওনার প্রতিবেশী কাকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ এই রবির আম্মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা নিয়ে রবিরা খুব চিন্তিত। এদিকে রোমান ভাই গিয়েছেন, রবিকে বলছেন যে কি রে রবি, কি হয়েছে? তখন রবি বলেন যে মা আর বাবা তো রাতে ঘুমাচ্ছিল, হঠাৎ করে বাবা দেখে যে মা পাশে নাই, দরজা ভেতর থেকে দেয়া কিন্তু মা নাই। এদিকে রোমান ভাই বলছে, এ কি ভাবে সম্ভব, এটা কি হয় নাকি, নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, দরজা বন্ধ থাকলে লোক কিভাবে বের হবে? তখন রবি ভাই বলতেছে যে আচ্ছা চল তো রোমান একটু যাই ঘুরে আসি, আশেপাশে কারো বাসায় গেছে নাকি। তো দুজন মিলে ঘুরছেন, সাথে আরেকজন ছিল এই রবির খালাতো ভাই। তো ওনারা বেশ খোঁজাখুঁজি করছেন, কিন্তু কোথাও এই রবি ভাইয়ের মাকে পাওয়া গেল না। দুপুর পর্যন্ত খোঁজাখুঁজি করেছেন, কোথাও খুঁজে পাওয়া গেল না। তো দুপুরবেলা যখন এই রোমান ভাই বাড়িতে ফেরত আসছেন, হাত মুখ ধুয়ে গোসল করে যখন খাবার খেতে বসেছেন, তখন কথায় কথায় এই রোমান ভাইয়ের মা বলে ওঠে যে ওর মায়ের তো একটা সমস্যা আছে। ওর মা তো এর আগেও একদিন রাতের বেলা পুকুরের ভিতরে নেমে গিয়েছিল, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, ঘরের মধ্যে পাওয়া যাচ্ছিল না, ঘরের দরজা বন্ধ ছিল। পরে দেখা গেল পুকুরের মধ্যে দাঁড়িয়ে আছে। এরপরে আর একদিন শিশু ফুল গাছের উপর তার মাকে পাওয়া যায়, লোকজন মিলে তো নামালো। তো এই কথা শোনার পর রোমান ভাই আর তার মাকে কিছু বললেন না। বিকালের দিকে রবির সাথে যখন দেখা হলো, তখন রবিকে জিজ্ঞেস করলেন যে আরে রবি, আমার আম্মা বলল যে তোর মাকে পুকুরের মধ্যে, তারপর শিশু ফুল গাছের উপরে পাওয়া গিয়েছিল, ঘটনাটা কি? তখন এই যে রবি ভাই উনি কিছু বিষয় বলেন আর কি। তো রবি ভাই যেভাবে বলেছেন সেটা হচ্ছে যে একদিন রাতে তো ওনারা ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে ওনার মায়ের চিৎকার শুনে তার রুমে যান। উনি নাকি চিৎকার দিচ্ছেন আর চোখ বন্ধ করেই বলছেন যে এইসব ধন সম্পদ আমার, আর কারো না, কেউ এতে হাত দিবা না, এরকম বলছে, বারবার বলছে। যখনই নাকি রবি ভাই তার মায়ের শরীরে হাত দিয়েছেন, তখন নাকি তার মা চুপ হয়ে যায়, আবার ওই চোখ বন্ধ করেই শুয়ে পড়েছেন। রবি ভাই ভেবেছেন বা ওনার বাড়ির লোকজন ভেবেছেন হয়তো ঘুমের মাঝে এরকম উল্টাপাল্টা স্বপ্ন দেখেছে। সকালবেলা দেখা গেল যে রবি ভাইয়ের মা একা একা কার সাথে যেন কথা বলছে। তো এই বিষয়গুলো কিন্তু রবি ভাইয়ের বাবাও খেয়াল করেছেন। ওনার বাবাকে যখন এই বিষয়টা আবার বলা হলো যে এরকম কেন হচ্ছে, তখন ওনার বাবা আসলে মনে করেছিলেন যে কোনো কারণে এটা হতেই পারে, পারিবারিক চাপ, সাংসারিক চাপের কারণে অনেক সময় এরকম কিছু সমস্যা দেখা দিতেই পারে। এই জন্য উনি আসলে ওইভাবে গুরুত্বটা দেন নাই। ওই দিন রাতের বেলা রবি ভাইয়ের মা বাবা ঘুমাচ্ছেন এক রুমে, হঠাৎ করে ওনার বাবা খেয়াল করেন যে রবি ভাইয়ের মা পাশে নেই, দরজা ভিতর থেকে বন্ধ। উনি তো তাড়াতাড়ি করে দরজা খুলে রবি ভাইকে ডেকে উঠিয়েছেন যে এই দেখতো তোর মা কোথায় গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ওনারা তো আশেপাশে খোঁজাখুঁজি করতে করতে দেখা গেল যে ওনার বাড়ির পাশে পুকুর রয়েছে, এই পুকুরের ভেতরে গলা পানিতে দাঁড়িয়ে আছে। তখন রবি ভাই এক লাফে পুকুরের মধ্যে নেমে যান এবং ওনার মাকে টেনে উপরে উঠান। যখনই পানি থেকে উপরে উঠিয়েছেন তখনই নাকি উনি সেন্সলেস হয়ে পড়ে যান। তো ঘরে আনার পর আবার তাকে শুয়ে দেওয়া হয়, বাড়ির মহিলারা ওনার শরীরটা মুছে ড্রেস চেঞ্জ করে দেন। এর 2-3 দিন পর রবি ভাই রাতের বেলা ওয়াশরুমে গিয়েছেন। ওয়াশরুমে গিয়ে যখন ফ্রেশ হয়ে বের হচ্ছেন, হঠাৎ করে মনে হলো কোন একটা শব্দ হলো। শব্দটা কিসের?
একটু খেয়াল করে শোনার চেষ্টা করলেন। শব্দটা শুনে ওনার কাছে মনে হলো কোনো একটা ভারী জিনিস শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। শুকনো পাতা ভেঙে গেলে বা শুকনো পাতার উপর যখন হাঁটা হয় তখন কিন্তু পাতাগুলো ভেঙে গিয়ে এক ধরনের মচমচ শব্দ হয়, ওরকম শব্দ হচ্ছে। উনি ওই শব্দের উৎস ধরে ওইদিকে যখন গিয়েছেন তখন উনি খেয়াল করলেন যে ওনার মায়ের মতো কোনো একটা অবয়ব হেঁটে যাচ্ছে। ওনার কাছে মনে হলো এটা ওনার মাই হবে। আবার কি মনে করে দরজার দিকে তাকালেন, দেখলেন ঘরের দরজা বন্ধ। তাহলে এটা কি? তখন ওনার মাথার ভিতরে একটা জিনিস স্ট্রাইক করে, সেটা হচ্ছে যে এর আগেও তো দরজা বন্ধ থাকা অবস্থায় ওনার মা বেরিয়ে গিয়েছিলেন। উনি তাড়াতাড়ি গিয়ে ওনার মায়ের কাছে গিয়েছেন আর হাত ধরেছেন। যখনই হাত ধরেছেন তখন ওনার মা ঘুরে তাকিয়েছেন। আসলে ওটা ওনার মাই ছিল। ওনার মা ঘুরে তাকিয়ে বলেন, রবি আমি এখানে কেন? আমি এখানে দাঁড়ায় আছি কেন? আমি তো ঘুমাইছিলাম, আমি তো ঘরের মধ্যে ছিলাম। তখন রবি ভাইয়ের কিছু বলে না, বলে যে মা তুমি ঘরে চলো। ঘরের কাছে নিয়ে গিয়ে দরজা নক করে বাবা খুলে দেয়। ওনার বাবাও তো অবাক, ঘরের মধ্যে ছিল মানুষটা, সে বাইরে বের হলো কিভাবে? দরজা তো বন্ধ। তো যাই হোক, ওই রাতটা ওভাবেই চলে যায়। ওনার বাবা কিন্তু বুঝতে পেরেছেন যে সমস্যা কিন্তু প্রকট হচ্ছে। উনি আর দেরি না করে সকালবেলায় এলাকার মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনেন। ইমাম সাহেব নাকি এসে বলে যে এই বাসায় তো কোনো সমস্যাই নেই, এই মহিলার মনে হয় কোনো মানসিক সমস্যা হয়েছে, কোনো সাইকিয়াট্রিস্ট দেখান, এরা জিন ঘটিত কোনো সমস্যা নেই, আর এই বাড়িতেও কোনো সমস্যা নেই, এই বলে নাকি উনি চলে যান। তো হুজুর তো চলে গেছেন। ওই দিন রাতের বেলা ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। সবাই ঘুমাচ্ছেন। রবি ভাইয়ের বাবার ডাকাডাকিতে সবার ঘুম ভেঙে যায়। রবি ভাই ঘুম থেকে উঠে হাতে মোবাইল ফোনটা নিয়ে দেখেন যে রাত 3:15 আশেপাশে বাজে। রবি ভাইয়ের বাবা বলছে, রবি তোর মা তো ঘরে নেই, অথচ সব দরজা জানালা বন্ধ, ঘটনা কি? তখন সবাই খোঁজাখুঁজি শুরু করেন, কোথায় যেতে পারেন উনি। একবার তো পুকুরের ভিতরে পাওয়া গিয়েছিল। তো ওই দিকটাতে যখন গিয়েছেন তখন দেখতে পান পুকুরের পাশে একটা শিশু ফুল গাছ আছে। এই শিশু ফুল গাছের এমন একটা ডালে ওনার মা দাঁড়িয়ে আছেন, এই ডালটা এতটাই চিকন, এখানে যদি বড় সাইজের কোনো একটা মুরগি উঠে বসে ওই ডাল ভেঙে যাবে। অথচ সেখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে। এই ডালটা তো কোনোভাবেই স্থির থাকার কথা না, ভেঙে পড়ে যাওয়ার কথা। চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজনও চলে আসে, সবাই দেখে এই অবস্থা। এখন তাকে যে উপর থেকে ধরে নিচে নামানো হবে, কে উঠবে ওই ডালে? ওই ডালে উঠতে গেলে তো ডাল ভেঙে যাবে। পাশ থেকে একজন মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনা হয়। হুজুর আসার পর আজান দিতে থাকেন, কোনো কাজ হয় না। ওনার মা ঠায় দাঁড়িয়ে রয়েছেন, কোনো কথাও বলছেন, একদম চুপচাপ দাঁড়িয়ে আছেন। এই যে ডাকা হচ্ছে, মনে হচ্ছে ওনার কানে কোনো শব্দই যাচ্ছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছেন একদিকে। সিদ্ধান্ত হলো গাছে উঠে তাকে নামাতে হবে, কিন্তু যে ডালে ওনার মা দাঁড়িয়ে আছেন ওই ডালে ওঠাটা খুবই দুরূহ ব্যাপার। তখন কি করা হলো, ঘর থেকে 3-4টা বিছানার চাদর আনা হলো, এনে নিচে প্রায় 13-14 জন মানুষ চতুর্দিকে ধরে দাঁড়িয়ে আছেন, যাতে করে উপর থেকে ওনার মা যদি পড়েন কোনো ক্ষতি না হয়, আঘাত না পান। রবি ভাই গাছে উঠেছেন। ওঠার পর যখনই নাকি ওনার মায়ের শরীর টাচ করেছেন তখনই ডাল ভেঙে ওনার মা নিচে পড়ে যান। নিজে যখন পড়েছেন ওই চাদরের উপরেই পড়েছেন, যারা চাদরটা ধরেছিল ওনাদের কারো কারো হাত থেকে চাদর ছুটে গিয়েছিল, যার কারণে রবি ভাইয়ের মা বেশ ব্যথা পেয়েছিলেন, ওনার পা ভেঙে গিয়েছিল, শরীর বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছিল, অন্য জায়গায় না ভাঙলেও পাটা ভেঙে যায়। এরপর তখনই তাকে নিয়ে ফকিরহাট উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে ভর্তি করানো হয়। এরপর মসজিদের ইমাম সাহেব যিনি, উনি নাকি বললেন যে আসলে এখানে এমন একটা সমস্যা আছে, অনেক বড় সমস্যা, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না সমস্যাটা কি, কোনোভাবেই মানে সমস্যা ধরা যাচ্ছে না, তবে এখানে একটা গুরুতর সমস্যা আছে। তখন মসজিদের ইমাম সাহেব উনি নাকি তার এক ওস্তাদের ঠিকানা দেন। তার বাসাটা বাগেরহাট 7 গম্বুজ মসজিদের আশেপাশে। তাকে গিয়ে সব কথা খুলে বলতে বলেন। তো এই রবি ভাইয়ের বাবা সেখানে যান, যাওয়ার পর সব কথা খুলে বলেন। তো উনি নাকি একদিন সময় নেন, বলেন আপনি চলে যান, একদিন পরে কথা হবে। তো রবি ভাইয়ের বাবা চলে আসেন, পরের দিন আবার গিয়েছেন। তখন উনি এক অদ্ভুত তথ্য জানান। উনি জানান যে এই যে রবি ভাইদের বাসা, এই বাসার ভেতরে নাকি এই হুজুরের জিনেরা নাকি ঢুকতেই পারতেছে না, আর ওখানে যে কি আছে এটাও তারা বলতে পারতেছে না। জিনেরা অনেক চেষ্টা করেছে, কোনোভাবেই নাকি বাড়ির সীমার মধ্যে ঢুকতে পারেনি, আর ওখানে কি সমস্যা আছে এটাও তারা বুঝতে পারে না। এটাই একটা বড় সমস্যা। এই জন্য ওই হুজুর বলেন যে আমি নিজেই আসতেছি সশরীরে, আমি দেখবো যে ওখানে আসলে সমস্যাটা কি। এরপর হুজুর আসছেন, এসে বলেন যারে আপনার বাসাটা একদম পুরোপুরি ঠিকঠাক, কোনো সমস্যা নাই। সাধারণত দেখা যায় যারা ভালো মানের হুজুর বা কবিরাজ, যারা জিন রিলেটেড কাজ করেন, তারা কিন্তু কোনো বাসায় গেলে টের পান যেখানে কোনো সমস্যা রয়েছে, কোনো ভয়ঙ্কর অশরীরীর একটা প্রভাব রয়েছে। কিন্তু ওই হুজুর নাকি এসে কিছুই বুঝতে পারছেন না, একদম স্বাভাবিক।
তখন উনি চিন্তা করেন তাহলে আমার জিনেরা কেন আসতে পারলো না। উনি নাকি ওই সময় তার জিনদেরকে ডাকাডাকি শুরু করছেন, ওই জিনেরা নাকি দূর থেকে বলে যে আমরা এবার সীমানা ঢুকতে পারতেছি না। তখন হুজুর বলেন যে এটা কিভাবে সম্ভব, আমি নিজে এখানে আসার পর দেখতেছি সবকিছু ঠিকঠাক, অথচ জিনেরা আসতে পারতেছে না। এরপর বলেন আচ্ছা ঠিক আছে আপনার ওয়াইফকে সামনে নিয়ে আসেন তো। যখনই নাকি রবি ভাইয়ের মাকে ওই হুজুরের সামনে নিয়ে আসা হয়েছে, হুজুরের চেহারা এমন ভাবে ভয়ে ফ্যাকাশে হয়ে যায়, মনে হচ্ছে উনি এমন ভয়ঙ্কর কিছু দেখেছেন জীবনে, এর থেকে ভয়ঙ্কর কিছু উনি দেখেনি নাকি। উনি সাথে সাথে ভয়ে লাফ দিয়ে দাঁড়িয়ে যান এবং বলেন যে আমি চলে যাচ্ছি, এর থেকে বেশি কিছু বলতে পারতেছি না, আমাকে মাফ করবেন, আমি এই কাজ করতে পারবো না। উনি আর কোনো কথা না বাড়িয়েই দ্রুত এই বাসার সীমানা ত্যাগ করেন। যেখানে মসজিদের ইমাম সাহেব তার এক গুরুর ঠিকানা দিলেন, সেই গুরু এইখানে এসে রবি ভাইয়ের মাকে দেখেই ভয় পেয়ে উঠে দৌড় দিলেন। এখন এই সমস্যা কিভাবে সমাধান হবে। তো রবি ভাই এই বিষয়গুলোই আর কি বললেন যে এখন পর্যন্ত এই অবস্থায় আছে, আর মা তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে বুঝতে পারতেছি না। তখন নাকি এই রোমান ভাই একটা বিষয় বলেন, সেটা হচ্ছে যে যশোরের নোয়াপাড়াতে একজন হুজুর আছে, সবাই তাকে ছোট হুজুর বলে চেনে, তো তার কাছে যাওয়া যেতে পারে, তার কাছে গিয়ে একটু দেখা সাক্ষাৎ কর, হয়তো বা কোনো একটা সমাধান আল্লাহ তাআলা চাইলে হতেও পারে। তো ঠিকানা নিয়ে নাকি ওই দিনই এই রবি ভাইয়ের বাবা চলে যান যশোরের নোয়াপাড়া সেই হুজুরের কাছে, গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বলেন। হুজুর একটু তেল পড়া দিয়ে দেন, দিয়ে বলেন যদি তাকে পাওয়া যায় শরীরে এই তেলটা মাখিয়ে দিবেন, এরপর কি করা যায় আমি দেখতেছি। হুজুর বলেন যে আপনার বাসার ঠিকানাটা দিয়ে যান, আমি দেখতেছি, আপনি এখন বাসায় চলে যান। রবি ভাইয়ের বাবা উনি চিন্তা করলেন যে এত আশা নিয়ে গেলাম, সামান্য তেল পড়া দিয়ে দিল, এতে আর কি হবে। ঘটনার মাঝখানে একটু কথা বলবো, আপনারা যারা এরকম টাইপের ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, মানে কোনো অ্যাড নাই, আমরা আমাদের চ্যানেল কিন্তু ভাই মনিটাইজ করা না, কোনো অ্যাড নাই কিছু নাই, জাস্ট ঘটনাটাই শুনতে পারবেন। আপনার ভাইয়ের ঘটনা বা রাসেল ভাইয়ের ঘটনা, ওই ঘটনাগুলো মিক্স ঘটনাগুলা যেগুলা আমার কাছে বেস্ট মনে হয়, ভালো মনে হয়, ওগুলাই বাছাই করে আমি আমার আইডির মধ্যে দেই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ, আর অত লং স্টোরি না, এই আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম, জাস্ট ঘটনাটাই একবারে সুন্দর ভয়ঙ্কর ঘটনাগুলো আমি বাছাই করে আমার এই চ্যানেলের মধ্যে দিব। আসলে লোকই তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কিভাবে আসবে, খোঁজার জন্যই তো আসা। আর দিয়ে দিল তেল পড়াতে, আসলে পরে তেল মাখাবেন, আসাটাই তো প্রয়োজন, সেই তো নাই। উনি হতাশা নিয়ে বাড়িতে ফেরত আসেন চিন্তা করতে করতে। বাসায় এসে রুমে গিয়ে দেখেন যে এই রবি ভাইয়ের মা অজ্ঞান হয়ে বিছানার উপর পড়ে আছে। এটা কিন্তু বাড়ির লোকজন কেউ জানে না। উনি এটা দেখার সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন যে এই সবাই আসো আসো, দেখো এই ঘরের মধ্যে তো এই রবির মাকে পাওয়া গেছে। তখন চিৎকার চেঁচামেচি হচ্ছে, এই চিৎকার চেঁচামেচি কিন্তু এই যে রোমান ভাইও শুনেছেন, উনিও কিন্তু গিয়েছেন, গিয়ে দেখেন আসলেই তাই, এই রবি ভাইয়ের মা অজ্ঞান হয়ে বিছানার উপর পড়ে আছে। এদিকে রবি ভাইয়ের বাবা কিন্তু দেরি না করে ওই তেলটা তার শরীরে মালিশ করে দেন, আর সাথে সাথে হুজুরকে ফোন দেওয়া হয় যে তাকে পাওয়া গেছে, তেলটা মালিশ করে দেওয়া হয়েছে। হুজুর নাকি বলেন ঠিক আছে দেখা যাক আমি কি করতে পারি। এদিকে এই রবি ভাই ফোনটা তার বাবার কাছ থেকে নিয়ে হুজুরের সাথে কথা বলতে বলতে খুব করে কান্নাকাটি শুরু করেন, হুজুর দয়া করে আপনি একটু আসেন আমাদের বাড়িতে, একটু এসে দেখেন আসলে সমস্যাটা কি। তখন হুজুর বলেন যে আসলে এখন তো রাত হয়ে যাচ্ছে, আমি আজকে আমার কিছু অনুগত জিনদেরকে পাঠাবো, তারা সমাধান করে দিয়ে আসবে, তুমি চিন্তা করো না, আর তারপরে যদি না হয় আমি ইনশাল্লাহ আসবো। এরকম কথাবার্তা হচ্ছে। এরপরে রোমান ভাইয়ের বাসায় চলে আসছেন, আর সারা রাত এটা নিয়েই ওনারা বাসায় আলোচনা করছেন, রোমান ভাইয়ের আসলে কি হইলো, সমাধান কিভাবে হবে। পরের দিন বিকাল বেলা এই রবি ভাই এই রোমান ভাইকে ফোন করেন, বলে রোমান তুই কোথায়, একটু আয় তো বাসায়। সেই হুজুর আসছে, দেখা গেল যশোরের নোয়াপাড়া সেই ছোট হুজুর আসছেন। আসার পর ওই রবি বললেন যে এই রোমান চল একটু বাজারে যাই, কিছু জিনিসপত্র কিনতে হবে, হুজুর কিছু জিনিসপত্র কিনতে বলেছেন। ওরা দ্রুত বাজারে যান, দ্রুত সেই জিনিসগুলো কিনে আবার চলে আসেন বাসায়। এরপর হুজুর বলেন যে সবাই যে যার মতো রুমে চলে যাও, আর এই রোগীকে একা থাকতে দাও, আমি দেখবো ওর কাছে কোন শক্তি আসে। পরের দিন সকালবেলা এই রোমান ভাই রবি ভাইদের বাসায় গিয়েছেন, রবি ভাইকে ডাক দিলে রবি ভাই বের হয়ে আসেন, এসে বলেন যে না রে, কোনো তো খোঁজ খবর নাই, কোনো ভালো হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, আমার মা অজ্ঞান ছিল, অজ্ঞানী আছে। এমন করে নাকি 4টা দিন পার হয়ে যায়। 4 দিন কিন্তু ওই ছোট হুজুর ওই বাড়িতে ছিলেন। 4 দিন পর এই রবি ভাইয়ের মায়ের জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর দেখা গেল যে হুজুরের মুখে হাসি। তখন হুজুর বলেন আলহামদুলিল্লাহ, ঝামেলা শেষ হয়ে গেছে। আসলে ঝামেলাটা কি ছিল
ব্যাপারটা কি? হুজুর এমন কিছু তথ্য দেন যা শোনার সাথে সাথে ভয়ে সবার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। হুজুর বলেন যে প্রথম দিকে উনি ওনার অনুগত জিনদেরকে এখানে পাঠিয়েছিলেন। ওনার অনুগত জিনদের মধ্যে শক্তিশালী এক মুখবীর জিন, তার নাম হচ্ছে আলামিন। সে নাকি এখানে এসে কিছুই দেখতে পায় না, এমনকি বাড়ির মধ্যে ঢুকতেই পারে না। ঢোকার চেষ্টা করলে মনে হচ্ছে কোনো একটা ইলেকট্রিক শক তার শরীরে লাগছে, দূরে ছিটকে পড়ছে। সে যখন এই ছোট হুজুরকে অবগত করে, তখন নাকি উনি আরো 17 জন শক্তিশালী মুখবীর জিনকে পাঠান। তারাও নাকি এখানে এসে কিছুই করতে পারে না। এরপর মূলত উনি আসছেন। উনি এসেও নাকি কোনো সমস্যা দেখতে পান না, একদম সবকিছু স্বাভাবিক। উনি কোনো ধরনের কোনো শরীরের মধ্যে এমন কোনো অনুভূতি উনি অনুভব করছেন না যাতে করে মনে হতে পারে এখানে কোনো জাদু টোনার ব্যাপার রয়েছে বা এখানে জিন ঘটিত কোনো সমস্যা রয়েছে। কিন্তু ওনার জিনেরা কেন এখানে ঢুকতে পারছে না? এই বাড়িতে কোনো বন্ধও দেয়া নাই, এমনটাও উনি বুঝতে পারছেন না। জিনেরাও বলতে পারছেন না যে এই বাড়িতে কোনো কিছু বন্ধ দেয়া আছে কিনা। বন্ধ দেয়া থাকলে তারা ঢুকতে পারে না, কিন্তু তারা বলতেছে বন্ধ দেয়া নাই, কিন্তু তারা ঢুকতে পারতেছে না। এরপর এই হুজুর অনেক রুকিয়া করেছেন, সারা রাত ধরে রুকিয়া করেছেন, উনি ব্যর্থ হয়েছেন। হুজুর বলেন যে জীবনে উনি অনেক কাজ করেছেন, এইরকম ব্যর্থ উনি কখনো হন নাই। উনি খুব চিন্তিত হয়ে পড়েন। এরপর নাকি অনেক চেষ্টার পর উনি ওনার জিনদেরকে এই বাড়ির ভেতরে আনতে সক্ষম হন। এরপর তাদের কাছ থেকে পরামর্শ নেন কি করা যায়। তারাও তো আসলে তেমন কোনো পরামর্শ দিতে পারছে না। এরপর একটা বুদ্ধি মাথায় চলে আসে হুজুরের। এই হুজুরের বাবার সাথে নাকি অনেক বয়স্ক একটা জিন ছিল, তাকে দাদু বলে সম্বোধন করতেন। তবে এই হুজুরের বাবা মারা যাওয়ার সময় বলে গিয়েছিলেন যে যখন এমন কোনো সমস্যায় পড়বা, তোমার অনুগত জিনেরা এই সমস্যার সমাধান করতে পারতেছে না, বলতেও পারতেছে না কি হয়েছে, তখনই শুধু ওই দাদুকে ডাকবা, এছাড়া তাকে বিরক্ত করবা না। তো জীবনে প্রথমবার এই দাদুকে স্মরণ করেন। প্রায় 5 ঘন্টা চেষ্টার পর দাদু নাকি এসে দেখা দেয়। দাদু নাকি এসেই বলে, তুমি আসলে কি জন্য ডেকেছো আমাকে আমি জানি। এইখানে খুবই খারাপ প্রকৃতির একটা জিন রয়েছে। এখন থেকে প্রায় 200 বছর আগে এখানে এই শক্তিশালী জিনটা বসবাস করত। সে কালো জাদুতে এতটাই পারদর্শী ছিল যে এমন কোনো খারাপ কাজ নাই যা সে করতো না। আর এর নাম ছিল ইজো গুদ্দা। এই জিনটা ছিল মূলত পাতালের জিন, মাটির নিচে থাকতো। আর এ কালো জাদু করার জন্য কোনো মানুষকে বেছে নিত না, কোনো মানুষকে বলি দিত না। এ কালো জাদু করার জন্য শুধু জিনেদেরকে বলি দিত। অনেক নিরীহ জিন এর হাতে মারা পড়েছে। এর অত্যাচার নাকি জিন সমাজে এতটাই বেড়ে গিয়েছিল যে তখন জিনেদের মধ্যে যারা শক্তিশালী ছিল এরাও যখন সমাধান করতে পারলো না, এরকম শক্তিশালী জিনেরা গিয়ে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের কাছে নালিশ দিল যে হুজুর আমরা এটা সমাধান করতে পারতেছি না, জিন সমাজ প্রতিনিয়ত এর কাছে মারা যাচ্ছে, আমরা সমাধান করতে পারতেছি না। এই কালো জাদুতে এতটাই পারদর্শী, নিরীহ জিনদেরকে তো হত্যা করছেই, এমনকি শক্তিশালী জিনদেরকে নিমিষেই সে ঘায়েল করে ফেলে। জিনদেরকে বলি দেয় সে। মানুষের জন্য সে ক্ষতিকর না, কিন্তু জিনেদের জন্য সে খুবই ক্ষতিকর হয়ে গেছে। কিছু একটা করেন। তখন বেশ কিছু পরহেজগার ব্যক্তি এই বিষয়ে সমাধানের চেষ্টা করলেও ওভাবে সফল হন নাই। তবে একজন পরহেজগার ব্যক্তি, ওনার নাম কি এটা জানা যায় নাই, প্রায় 200 বছর আগের ঘটনা। তো ওই পরহেজগার ব্যক্তি নাকি ওই জিনটাকে বন্দী করতে সক্ষম হন। উনি ছিলেন আল্লাহর রহমতে আধ্যাত্মিক শক্তিতে অত্যন্ত পারদর্শী। ওনার ইলমে তাসাউফের জ্ঞান, আধ্যাত্মিক এলেম অনেক হাই লেভেলের ছিল। অনেক আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সান্নিধ্য উনি পেয়েছেন, অনেক বড় বড় সাধনা উনি করেছেন, যার কারণে ওনার যেই আত্মার শক্তিটা এইটা অনেক হাই লেভেলের ছিল। কিন্তু একটা সমস্যা রয়ে গেল, সেটা হচ্ছে যে এইরকম খুনি পিশাচ শ্রেণীর জিনকেও ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি মেরে ফেলতে সক্ষম হন নাই, শুধু বন্দী করতে পেরেছিলেন। একটা বিশেষ মাটির কলসিতে বন্দী করতে পেরেছিলেন, কারণ ওই সময়ে ওই এলাকাতে অর্থাৎ এই বাগেরহাটের এই এরিয়াতে ধাতব যেই কলসি বা এরকম জিনিসগুলো অ্যাভেলেবল ছিল না। উনি একটা মাটির কলসিতে বন্দী করে মাটির অনেক গভীরে তাকে দাফন করে দেয়। আর এই জিনটা আবার পাতালেরই জিন, তাকে তো অন্য কোথাও যে ফেলবে তাও উপায় নাই, মাটি ছাড়া মাটিতেই দাফন করতে হবে। আর এই জিনটার একটা বিশেষ ক্ষমতা রয়েছে, এইটার উপর রুকিয়া করতে গেলে নাকি 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে সে মাটির নিচে চলে যায়, তার উপর রুকিয়া কাজ করে না। তো তাকে যে বন্দী করা হয়েছিল, বন্দী করার পর এখানে যে পুকুর রয়েছে, এখানে একটা সময় এরকম পুকুর ছিল না। তো এই পুকুর রয়েছে, এইটারই অনেক গভীরে জিনদেরকে দিয়েই মাটির নিচে এটাকে দাফন করে দেওয়া হয়। আর এই যে ইজগুদ্দা, যেই দুর্ধর্ষ পিশাচ খুনি জিন, এর অনুগত নাকি কয়েক লাখ পিশাচ শ্রেণীর জিন ছিল। এদিকে এরা অনেক চেষ্টা করেছে, কখনোই নাকি এরা ওই কলসির ধারের কাছে যেতে সক্ষম হয় নাই। অথচ এরাও কিন্তু পাতালের জিন।
মাটির নিচে ওই কলসির কাছাকাছি যেতে সক্ষম হয়। তবে ওরা জানতো কোথায় ইজগুদ্দাকে রাখা হয়েছে। কালের বিবর্তনে এইখানে পুকুর খনন করা হয়েছে। পুকুর খনন করা হলেও কিন্তু ওই যে কলসিটা, এই কলসিটা তখনও বের হয়ে যায় নাই। পুকুর খনন করার পর যখন পানি উঠেছে, আস্তে আস্তে নিচে কাদা হয়ে গেছে পানির তলদেশে, আস্তে আস্তে ওই মাটির অংশগুলো দুর্বল হয়ে গেছে। আর ওই কলসির ভিতরে ফাঁপা থাকার কারণে, বাতাস থাকার কারণে ওই কলসিটা নাকি আস্তে আস্তে উপরের দিকে কোনো একটা কারণে উঠে গেছে। আর এইটা কোনো জিন টাচ করতে পারে না। তাহলে কাকে দিয়ে এই কাজটা করাবে? এই কাজটা নাকি এই রবি ভাইয়ের মাকে দিয়ে করিয়েছে। মূলত পুকুরের মধ্যে নামানোর যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে যে তার উপর প্রভাব বিস্তার করে পুকুরের ভেতর থেকে কলসিটা বের করা। তারা সফল হয়েছে। এমনকি এই রবি ভাইয়ের মা নাকি ওই কলসির মুখটা খুলেও দিয়েছে, আর ইজগুদ্দা বের হয়ে গেছে। এরপর হুজুর জানান যে এই দাদু অর্থাৎ যিনি এসেছেন এবং দাদুর 976টা বন্ধু যারা অনেক শক্তিশালী, তারা মিলে নাকি এই ইজগুদ্দাকে পুনরায় বন্দী করতে সক্ষম হয়েছেন। তবে বন্দী করার পর কি করেছেন, কি করবেন না, এই বিষয়ে নাকি সব কথা বলা বারণ। এর বেশি কিছু আর বলেন নাই। এটা কোনো মানুষের পক্ষে করা অত্যন্ত দুরূহ ব্যাপার ছিল। এইরকম আধ্যাত্মিক এলেম বা এই ধরনের ইলমে তাসাউফের জ্ঞানওয়ালা ব্যক্তি এখন খুঁজে পাওয়া খুবই দুষ্কর। যার কারণে জিনেদের সাহায্য নিয়েই এই ইজগুদ্দাকে বন্দী করা হয়েছে। আর একে কোথাও রাখা হয়েছে এটা বলা নিষেধ। আর ওই হুজুর বলেন যে আপনাদের বাসার পেছনে 3টি কাক এবং একটি সাপ মৃত অবস্থায় পড়ে আছে, সুন্দর করে ওদেরকে দাফন করে দিতে হবে, কারণ এরা এই ইজগুদ্দাকে বন্দী করতে গিয়ে শহীদ হয়েছেন। তো ওরা গিয়ে দেখেন আসলে সত্যি এরকমটা হয়েছে। তো তাদেরকে খুবই সম্মানের সাথে দাফন করা হয়। এরপর থেকে রবি ভাইয়ের মা পরিপূর্ণভাবে সুস্থ, আর কোনো অসুবিধা হয়নি। এখন ওরা খুবই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, এমন একটা জিন, এই জিনটা শুধু জিনেদেরকে বলি দেয়। জিনেরা এর অত্যাচার থেকে বাঁচার জন্য মানুষের কাছে এসে সাহায্য চেয়েছিল। কি ভয়ঙ্কর সে জিন! আর এই জিনকে আবার বন্দী করা হয়েছে। এই ভয়ঙ্কর দুর্ধর্ষ ইজগুদ্দা, যেটা একজন মানুষের উপর প্রভাব বিস্তার করে। মূলত ইজগুদ্দা বের হতে পারে নাই, তার যে অনুসারীরা ছিল তারা মূলত এই রবি ভাইয়ের মায়ের উপরে প্রভাব বিস্তার করে কাজটি করেছে। সরাসরি তার শরীরে না ঢুকলেও এমন একটা দূর থেকে প্রভাব বিস্তার করেছে যে তাকে দিয়ে কাজটি করিয়েছে। আর এরা এমন এক মায়াজাল সৃষ্টি করে রেখেছে, এমন এক জাদুবিদ্যা এখানে করে রেখেছিল, যাতে করে কোনো জিন এই বাড়ির মধ্যে ঢুকতে পারবে না, আবার কেউ এই বাড়িতে আসলেও বুঝতে পারবে না এখানে সমস্যাটা কি। আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ, এই সমস্যা থেকে ওনারা মুক্তি পেয়েছে।